শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। টেকনিক্যাল প্রবলেম তো থাকেই, যাই হোক শুভ সন্ধ্যা এগেইন। আজ আমাদের মধ্যে আছে এমন দুজন মানুষ, তার মধ্যে একজন হলো আমাদের আমাদের ইন্ডাস্ট্রির এমিনেন্ট ফটোগ্রাফার, যার 30 বছর এই ইন্ডাস্ট্রিতে, প্রতাপ দাশগুপ্ত তার সুযোগ্য স্টুডেন্ট। আর সেকেন্ড হলো, আমার ফোন পে বাজছে, আর সেকেন্ড হলো, একটা সেকেন্ড, হ্যালো, লাইভ চলছে দাদা, লাইভ চলছে, লাইভ চলছে, লাইভ লাইভ। তো যাই হোক, সেকেন্ড হচ্ছে আর একজন হচ্ছে আমাদের শালিনী। ইন্ডাস্ট্রির বয়স কম, বাট মোটামুটি ছেয়ে গেছে, তাই তো শালিনী? যাই হোক, এবার ওদের থেকে জানবো, দুজনেরই পরিচয় দেওয়া। আগে তুই কতদিন ধরে এসছিস, তোর নাম কি, বয়স বাদ দিয়ে সবকিছু বলতে পারিস। না, বয়স বলতে খুব একটা আপত্তি নেই আমার, যদিও খুব কাছাকাছি থাকি। আর বলতে গেলে ইন্ডাস্ট্রিতে আসা খুব কম সময়, মানে অলমোস্ট 1 বছর হয়েছে, এর থেকে বেশি কিছু না। কাজ করেছি মোটামুটি, এক্সপিরিয়েন্স ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়েই আছে। বা যতটুকু পেয়েছি মানুষের থেকে প্রচুর পজিটিভ রিভিউ পেয়েছি। নেগেটিভটা বলবো অনেক কমই পেয়েছি, পজিটিভটাই বেশি পেয়েছি, যার জন্য কাজ করার ইন্টারেস্ট আরো বেড়ে গেছে। একটু লাইভটা শেয়ার করে দে একটু। সত্যি কথা বলতে, নেগেটিভ না থাকলে না পজিটিভটা ঠিক জমে না। এটা কি কিন্তু বলিস? একদম সত্যি কথা। নেগেটিভটা না থাকলে ঠিক পজিটিভটা চলে না। এটা একদম সত্যি কথা। তো যাই হোক, সেকেন্ড আমাদের আর এক গেস্ট, দীপন। দীপন, তোমার পরিচয়। আমি দীপন বিশ্বাস। ইন্ডাস্ট্রিতে খুব বেশি দিনও নয়, খুব কম দিনও নয়, বাট ফটোগ্রাফি লাইনে বহুদিন ধরে আছি, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি খুব নতুন। শুধু এটা একটা ছোট্ট আপত্তি, ফটোগ্রাফি, ফ্যাশন ইন্ডাস্ট্রি এই লাইন কথাটা আমরা ইউজ করি না, এটাকে আমরা ইন্ডাস্ট্রি বলি আচ্ছা, বা প্রফেশন বলি। ইন্ডাস্ট্রিতে একটু হলেও নতুন, বাট এখানে আসা একটা সুন্দর গল্প আছে, সেটা পরে বলবো। বাট জেডি স্যারের কাছ থেকে বাট পরে বলবো না, আমি পরে এটা দিয়েই তোমার জার্নিটা শুরু হোক। আচ্ছা, তাহলে চলে যেতে হবে কিছু বছর আগে। আমি তখন বন্ধু হিসেবে থাইল্যান্ড বেড়াতে গেছি। আমি ফটোগ্রাফি করি, সিনিক বিউটির ফটোগ্রাফি করছি। তো থাইল্যান্ডে একদিন আমাদের ছিল যে লোকাল, থাইল্যান্ডের মার্কেট খুব ফেমাস, তো লোকাল মার্কেট ঘুরে দেখবো আমরা, ফুড এবং লোকাল যে মার্কেট। তো তখন সি বিচের পাশ দিয়ে যাওয়ার সময় ওখানে একটা দেখলাম কিছু ফটোগ্রাফার এসছে এবং এটা মডেল শ্যুট হচ্ছে। সেইখানে আমি তখন বন্ধুদের ছেড়ে সেখানে আমি 1 ঘন্টা টাইম স্পেন্ড করেছিলাম। তাদের কিভাবে কি করছে আমার ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, কিভাবে ফটো তুলছে, এবং এবং আমি সেখানে আমি কি ফটো তুলেছিলাম। তার আগে জিজ্ঞেস করেছিলাম যে ফটো তুলতে পারি কি, বলছে হ্যাঁ এটা ওপেন টু অল। আমার এটা যারা এসেছিলেন আর কি বিদেশি ফটোগ্রাফাররা, তারা বললেন যে এটা একটা ওয়ার্কশপ টাইপের, ইউ ক্যান জয়েন অ্যান্ড ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগছিল না। কারণ তখন পয়সা জমিয়ে থাইল্যান্ড বেড়াতে গেছি অফিস চাকরি পেয়ে, তো অতটা তখন যদি বলতো যে হ্যাঁ এখানে এত, আমি পড়তে পারতাম না। বেশ ভালো লাগলো তখন করে। তারপর অনেকটা দিন কেটে গেছে। একটা সেকেন্ড একটুখানি রাখছি। থ্যাংক ইউ তাপস দাস দা। আজ আজ আমাদের যে অডিওটা একদম পারফেক্ট অডিও। আমরা আজকে আগের যে অডিও সেকশনটা আমাদের ছিল সেটা আমরা চেঞ্জ করে ডিজিটেক নিয়েছি, ডিজিটেক 4-in-1। ডিজিটেক কোম্পানিকে কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে প্রচুর প্রমোশন দেব, খুব ভালো কোয়ালিটি আশা করি, আমরা বুঝতে পারছি খুব অডিও কোয়ালিটি টু মাচ গুড। আর টোটালটাই ওয়্যারলেস টেকনোলজিতে চলছে, কোনো আমাদের কাছে কোনো তার নেই। কন্টিনিউ। তো তারপর আমার বিয়ে হওয়ার পর আমি আমার স্ত্রীকে বোঝাতে থাকি যে আমি এইভাবে এটা শ্যুট করতে পারতাম, বা কোনো ফটো বিদেশি ফটোগ্রাফারের ফটো দেখে বোঝাতাম যে আমি এইভাবে করলে খুব সুন্দর লাগতো। তো আমাকে ইনসিস্ট করে যে আমি যেন ইন্ডাস্ট্রিতে যাই। এর পরবর্তী সময় ভাইয়ের সাথে আইটি ক্লাবেরই মেম্বার নিতাশার বিয়ে হয়,
এবং তার সাথে আমি জেডি স্যারের কথা জানতে পারি তার কাছ থেকে, এবং সেই আমাকে ইনসিস্ট করে জেডি স্যারের সঙ্গে কথা বলে যে আমি যাতে ব্যাপারটা কিভাবে কাজ হয় এখানে ইন্ডাস্ট্রিতে সেগুলো ব্যাপারগুলো জানি এবং নিজের ভাবনাগুলোকেও আরো এলাবোরেট করতে পারি, সুন্দরভাবে করতে পারি। তো জেডি স্যারের সাথে একদিন দুপুরে ফোনে আমার কথা হয়। জেডি স্যার মানে ফোন করেছি, এবার ফোনে হ্যাঁ দীপন বলো, চলে এসো, বলো তোমার কথা আমি শুনেছি, তোমাকে আমি আছি, তুমি চিন্তা করছো কেন, এরকম একটা ভাই মানে কতদিন ধরে আমায় চেনে। তো জেডি স্যার আমার সাথে প্রতাপ স্যারের সঙ্গে দেখা করিয়ে দেন। আর প্রতাপ স্যার আমার ভাবনা, থট, মানে কাজ কীভাবে যে ডেভেলপমেন্ট করে দিয়েছেন, উনি যে আমায় কীভাবে চেঞ্জ করেছেন, মানে ওই যে কটা ওনার কাছে কাজ করেছি বা উনি শিখিয়েছেন লাইট, শ্যাডো, মানে আমার পুরো ভাবনা যে কত সুন্দরভাবে আমি আরো বার করতে পেরেছিল প্রতাপ স্যারের জন্য। মানে একটা লম্বা জার্নি, মানে কয়েকটা মানুষ, মানে 4-5 জন মানুষের জন্য হয়তো আমি এত মানে শিখেছি কাজটা। মানে কিছু মানুষের ইন্সপিরেশন, কিছু মানুষের ধাক্কা দেওয়া, এবং ধাক্কা দেওয়া, কিছু মানুষের সাহায্য করা, এবং জেডি স্যার, প্রতাপ স্যার তার সাথে সাহায্য করা। আমি এই জায়গাটা আজকে আসতে পেরেছি এইগুলো মানুষগুলোর জন্য। যার কথা না বললেই নয়, যে মানুষটার জন্য আজ আমরা এক জায়গায় বসে আছি, সেটা কিন্তু অবশ্যই নিতাশা। 2021 সালে নিতাশা আর আমাদের ঋতুপর্ণা দুজনে একসঙ্গে আমাদের 108 দুর্গাতে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এসেছিল, এবং একটা সময় নিতাশা আমাদের পরিবারের মেয়ে হয়ে গেছিল। তার বিয়ে হয়, এবং এত কাছে যে বিয়ে হবে সেটাও ভাবিনি। ওদের বিয়েতে আমরা অতিথি হিসাবে গেছিলাম, সাথে ওরা আমাদের সাথে খুব ক্লোজ। ওই একদিন আমাকে দুপুরবেলা বলে, রিদা এরকম আমার ভাসুর, হ্যাঁ তোর ভাসুরও আছে? বলছে হ্যাঁ। বলছে খুব ভালো ছেলে। বললাম শোন, আমার কাছে ভালো মন্দ দিয়ে আমার কাছে কোনো সাবজেক্ট নেই। কেউ ছবি তুলবে, কেউ ছবি তুলতে আসছে, সেটা আমার কাছে শুনলেই কেমন একটা ভালো লাগে। যাই হোক, ওর সাথে আমার কথা। সেদিনকে আমার খুব একটা হেক্টিক ডে ছিল, আমার স্পেশালভাবে মনে আছে। আমি সেদিনকে নৈহাটি থেকে সকালবেলা কালীঘাট গেছি, কালীঘাটে পুজো দিয়ে নৈহাটি গেছি। নৈহাটি থেকে আবার আমি গেছি কি নাম জায়গাটা, ওই ধুলাগড়। এই ধুলাগড় নামটাই আমার খালি ভুলে যাই। ধুলাগড়, ওই ধুলাগড় যাওয়ার সময় মনে হয় তোমার সাথে আমার কথা চলছিল। তো স্পেশাল ডে ছিল ওটা আমার কাছে, একটা হেক্টিক ডে প্লাস একটা স্পেশাল ডেও ছিল। বাট তারপর থেকে প্রতাপ দাকে আমি রেগুলারই জানতে চাইতাম ও কাজ কেমন করছে। ওর একটা অদ্ভুত প্লাস পয়েন্ট ছিল, মানুষ কাজের পরে সেই মানুষটাকে ভুলে যায় যে মানুষটাকে দিয়ে শুরু হয়েছে। ও কিন্তু যখন প্রথম যেদিনকে ছবি তুলেছে সেদিনকেও কিন্তু আমাকে বেরিয়ে ফোন করেছে, আজকে আমি প্রথম শ্যুট করলাম, আজকে আমি প্রথম এইটা করলাম। ও কিন্তু আমাকে প্রথম থেকে বলেছে। এটা আমার কাছে একটা অনেক ভালো বিষয়। হট করে গত 3 দিন আগে একটা ইনসিডেন্ট, শালিনীর একটা শ্যুট চলছিল দক্ষিণেশ্বরে। তা আমি বাই ডিফল্ট ওকে সেদিনকে লাইভের কথা বলছিলাম যে তোমাকে যদি এই সময় যদি ওকে একটু পলিশ করা যায় তাহলে ও ইন্ডাস্ট্রিতে কাজ টাজ করতে পারবে। যদি ওর কাজটা দরকার নেই, কারণ ওর কাছে এটা শখ, তাই তো, ওর কাছে এটা শখ যেটা অনেক বড়। তো ওকে ডাকি, এবং সেই দিনকের এক্সপিরিয়েন্স, ওর শ্যুটের এক্সপিরিয়েন্স কেমন সেটা খানিকক্ষণ পর শুনবো। এবার তোর বল যে এই ইন্ডাস্ট্রিতে তোর কিভাবে আসা, কার হাত ধরে আসা, কোন ফটোগ্রাফার তোকে সব থেকে বেশি হেল্প করেছে, যদি এই ব্যাপারগুলো বলিস। আমার না আশাটা ঠিক এইরকম ভাবে না। আমি অ্যাকচুয়ালি পঙ্কজ বিশ্বাস খুব ভালো, খুব বড় একজন মেকআপ আর্টিস্ট। উনি মেকআপের উনি আমার গুরু। ওনার হাতে আমার মেকআপ শেখা। এবার ওনার কাছে মেকআপ শেখার পর যখন আমি আমার মডেলসদের ওপর আমাদের বিভিন্ন রকম মেকআপের এক্সাম মানে হতো না, তুই মেকআপ আর্টিস্টও? আমি মেকআপ আর্টিস্টও। তো ভাই সরি যে আমি তোর নামের পাশে মডেল লিখেছি, না না, এটা জানা কথা না। তো আমি যদি না বলি জানবে কি করে? তো এবার হচ্ছে যে আমি যখন মডেলদের মেকআপ করেছিলাম, তো আমার খুব পরিচিত ভালো ফটোগ্রাফার একজন ভাই আছে, তার নাম হচ্ছে কৌশিক। সে তো পরবর্তীকালে আমাকে বলেছিল ছবি দেখে, দিদি তুমি একবার ট্রাই করতে পারো। তো তখন আমি একটু হেজিটেট করেছিলাম যে কি বলছিস, আমি মেকআপ আর্টিস্ট, আমি কবে মডেল, আমাকে একদমই মানাবে না। তো আমাকে রিকোয়েস্ট করেছিল। তার সাথে সাথে যার কথা না বললেই নয়, দীপান্বিতা করদি আর রুনা সাহাই, যারা হচ্ছে ফ্যাশন অ্যান্ড গ্ল্যামের আর কি ফাউন্ডার।
তো সেই দিদি আমাকে ছোটবেলা থেকেই চিনতো। হঠাৎ করে রাতে 12টার সময় একদিন ফোন করে বলছে, এই শোন না, আমাদের আগমনী শুট হবে, তুই করবি? বললাম দিদি আমি তো মডেল না। বলে কর না, ভালো লাগবে, করে তো দেখ। তো আমি একদমই কনফিডেন্ট ছিলাম না। তো পরপর এই দুটো শুট ছিল। কৌশিকের শুটটা ছিল উমালুকে আগমনী শুট, আচ্ছা। আর দীপানিতা দিদের শুটটা ছিল দুর্গালুকে। তো দুটো শুট করার পর যখন আমি সেটা মানে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করি, তো আমার খুব কাছের যে সকল মানুষজনরা রয়েছে তাদের কাছ তারা একটু শকড ছিল, মানে হঠাৎ করে এরকম কিছু তারা এক্সপেক্ট করেনি। বাট তাদের কাছ থেকে যেই রিভিউটা আমি পেয়েছিলাম যে না তুই চালিয়ে যা, খুব ভালো লাগছে। বাহ, এইভাবে আমার শুরু। আর এই মুহূর্তে আমার তো ভীষণ ভালো বেশ কিছু কাছের বন্ধু, ভাই, ফটোগ্রাফার্স, প্রডিউসার না, একটা বন্ধু আছে যার নিজস্ব প্রোডাকশন হাউস আছে, বাহ। এদের সাথে কাজ করে মানে একটা হোমলি ফিলিংস হয়, যেরকম যাদের কথা না বললেই নয়। প্রথমত তো রিন্টু, হ্যাঁ, ভীষণ রিন্টু, কাছের, মানে আমাদের জিটিএক্স রিন্টু নন্দী। একদম জিটিএক্স রিন্টু নন্দী, ভীষণ কাছের, ভীষণ ট্যালেন্টেড ছেলে, ভীষণ ভালো ছেলে। Yes. বিবেক আমার খুব কাছের বন্ধু। ওর একটা ভিভিজি প্রোডাকশন হাউস আছে যেখান থেকে ও নিজেই পুরোটা অপারেট করে, বিবেক গুপ্তা। আর হচ্ছে অভিষেক সাহার সাথে কাজ করেছি, ভালো লেগেছে আমার। আর সব থেকে ভালো ছেলে, মানে আমি ভাবছি ইন্ডাস্ট্রিতে মানে এত স্মার্ট আমরা হয়ে গেছি, বাট কাজ স্মার্ট করে এত ট্যালেন্ট নিয়ে একটা মানুষ, সেও ফটোগ্রাফি করে, তার ফটোগ্রাফির কোনো তুলনা নেই, কারণ সে যার স্টুডেন্ট, তার কাজের কোনো তুলনা হয় না। সেটা হচ্ছে আমার পাশে যিনি বসে আছেন। Yes. Good. এত ভালো সেন্স ফটোগ্রাফির, এত ভালো লাইটিং সেন্স, অবশ্যই একদম। গুরুর থেকেই এটা পাওয়া। কিন্তু ছেলেটা যা ভালো, মানে এত ভালো, এত সব sober গুরুই ছেলে। সবাইকে শেখায়, কিন্তু গুরুর শিক্ষাটা নিয়ে সেটাকে কাজে লাগানো, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, নট অনলি ও বিহেভিয়ার বলো, মানে ও এত আস্তে কথা বলে না, তুই না এটা এইভাবে কর, তুই না ওটা আচ্ছা কি বলছিস জোরে বল। সে আমি নিজে হাসতে শুরু করে দিই। ওর সাথে কাজ করতে আমার এত ভালো লাগে। কি সাংঘাতিক অবস্থা। আমরা ছেলেরা একটুখানি ভালো হতে পারবো না, আমরা না, ছেলেরা এটা আস্তে appreciate- কথা বলতে পারবো না, ছেলেরা ভদ্র হতে পারবো না, তাতেও মেয়েদের প্রবলেম। না না না, মানে আই ফিল এক্সট্রিমলি কমফোর্টেবল। ইয়েস। ওকে দেখে আমার এত ভালো লাগে যে এত ভালো ছেলে, এত ট্যালেন্টেড ছেলে, মানুষকে রেসপেক্ট দিতে জানে। তো আমার খুব ভালো এক্সপিরিয়েন্স একটা আছে। সেকেন্ড একটু আটকালাম তোকে। আমাদের রমা মালি, রমা মালি আমার ভীষণ প্রিয় একটা মেকআপ আর্টিস্ট। Okay. সে লিখেছে শুভ সন্ধ্যা, সবাইকে লিখেছে, সবাইকে শুভ সন্ধ্যা বলো। শুভ সন্ধ্যা। পিঙ্কি দাস আমার বোন, সে লিখেছে গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং পিঙ্কি। গুড ইভিনিং। আগামী সপ্তাহের বৃহস্পতিবার দিন পিঙ্কি আমাদের লাইভে আসছে। ও ওয়াও। রাজ চক্রবর্তী লিখেছে বেস্ট বিশেষ। থ্যাংক ইউ রাজ। রাজের কাজ আমি খুব দেখছি, রাজকেও খুব শিগগিরই আমার ডাকার ইচ্ছা। রাজও মারাত্মক ছবি তোলে, রাজের প্রোফাইলটাই ঢুকবি খালি, দেখতে হবে মারাত্মক তাহলে। ছবি তোলে, দেখতে হবে মারাত্মক। রাজ বস, আমি কিন্তু তোমারও ফ্যান হয়ে গেছি। লালি ঘরামি লিখেছে খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ লালি। কল্যাণ গুপ্ত শুভ সন্ধ্যা। কল্যাণ দা, কল্যাণ স্যার আপনার জন্য। কল্যাণও আমার হেভি প্রিয় ফটোগ্রাফার। ও কলকাতায় থাকে না, কিন্তু ও কলকাতায় শুট করতে আসে। ওকে ওকে। হেভি ফটোগ্রাফার, বাহ। শুধু ফটোগ্রাফি করে না, খুব ভালো লেখে, দারুণ লেখে। বাহ। তার মধ্যে তো গুপ্তা ব্যাপার আছে, এটা বুদ্ধি ব্যাপার আছে। তো যাই হোক, আচ্ছা মনে আছে আমি একদিন তোর সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে তোকে বলেছিলাম আমি তোকে একটা হেভি ছেলের সাথে আলাপ করিয়ে দেবো, তার নাম রিপন। উফ। সেই গল্পটা বল। হ্যাঁ, একদিন তুই জানিস কিনা আমি জানি না, একদিন দাদার সাথে কথা হচ্ছিল, কাজকর্ম নিয়েই কথা হচ্ছিল। আমাকে বিভিন্ন রকম গাইডেন্স দিচ্ছিল, দাদা এইভাবে এটা কর, ওইভাবে কর, তাহলে জিনিসটা আরো ইমপ্রুভ হবে, কাজের কিভাবে ইমপ্রুভ হবে গাইডেন্স দিচ্ছিল। বলতে বলতে আমাকে বলছে যে দাঁড়া, তোর সাথে না একটা ভালো ছেলের আলাপ করিয়ে দেবো, খুব ভালো ফটোগ্রাফি করে। আমি বললাম যে ঠিক আছে দিও, কারণ এর আগেও দাদা আমাকে এরকম কাজের জন্য, মানে আমি শুটের জন্য। প্রতাপদার সঙ্গে, মানে প্রতাপদার সাথে কাজ করার আগে তোর ছবি দেখে আমি প্রতাপদাকে তোর ছবি পাঠিয়েছিলাম, লিংক পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো যেহেতু দাদা আগেও করেছে এটা, আমি বললাম ঠিক আছে পাঠিও। তারপর কথা বলতে বলতে প্রতাপ স্যারের কথা ওঠে,
স্পেশালি আমি তখন ওখানে বললাম যে খুব সুন্দর অ্যাকোমোডেশন, এত সুন্দর, মানে কোনো রকম আমাদের যখন আমরা একটা ওয়ার্কশপে কাজ করি একটা মডেল হিসেবে, সেখানে আমি অ্যাজ আ সেমি বোল্ড মডেল হিসেবে কাজ করেছিলাম, কিন্তু আমার এক ফোঁটা আনকমফোর্টেবল লাগেনি এই অ্যাটমসফিয়ারটাতে। তো সেই হিসেবে এই দাদাকে প্রশংসা করতে করতে আমি ওর কথা বললাম, ওখানে একটা ছেলে আছে খুব ভদ্র ছেলে, মানে সবাই ভালো কিন্তু তার মধ্যে থেকে হয় না একটু বেশি ভালো। তো সেই ভালোটা বলতে গিয়ে আমি বলেছিলাম দীপন বলে একটা ছেলে আছে, তো দীপন ছেলেটা খুব ভালো। তখন দাদা বলে এই না 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 মিস্টেক মিস্টেক, ওটা রিপন হবে না, ওটা দীপন হবে। আমি তো চিনি দীপনকে। ও তুই চিনিস? আচ্ছা আচ্ছা, আমি তো সেটা জানতাম না। বিষয়টা এটাই, কেউ যখন, আমি হয়তো সবাইকে মনে রাখতে পারি না, এটা আমার একটা নেগেটিভিটি যে আমি এত মানুষের মধ্যে সবাইকে মনে রাখতে পারি না, কিন্তু মানুষের কাজের জন্য, তার ব্যবহারের জন্য আমি কিন্তু তাকে ঠিক মনে রাখি। দীপনের সঙ্গে আমার সবসময় অনেকক্ষণ দেখা হয়নি, অনেকক্ষণ গল্প বা কথাও হয়নি কখনো, বাট যেটুকু হয়েছে, যতটা হয়েছে, ম্যাক্সিমাম মনে হয় ফোনেই হয়েছে। হ্যাঁ, সেটাতে ও যেটা সামনে প্রশংসা করলো, আমি সেটা কিন্তু আগে প্রশংসা করে দিয়েছি ওকে। না, যেটা সত্যি সেটা সত্যি। আর আমি ভীষণ স্পষ্ট বক্তা দাদা। এটা বাঙাল না নাকি বাঙাল ঘটি মিশিয়ে? আমি বাঘের বাটি। বাচ্চা। ওই না, আমি বাটি। বাঘের বাচ্চা বলে ওটাকে, বাঙাল একদম। plus ঘটি। আমাদের রিয়া লোক লিখেছে, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং রিয়া। এই অলোক, অলোক একদিন ওকে নিয়ে কাজ করো। কল্যাণ গুপ্ত লিখেছে, আমার কোনো গুরু নেই, তাই বোধহয় ভালো ছবি তুলতে পারি না। এ মা, বস, তোমার হাতের একটা ছবি আমার কপালে কোনোদিন হবে, সেটা আমার ইচ্ছা। আমার তো কোনো ডিপি নেই, একটাই নীল ডিপি চলে যাচ্ছে বছরের পর বছর। যাই হোক, দীপন, এখনো অবধি সব থেকে মানে যা যা এতদিনে ছবি তুলেছো, সেই ছবির মধ্যে তোমার বেস্ট ছবির এক্সপিরিয়েন্স, সেই কাজের এক্সপিরিয়েন্স বলো। প্রতাপদের ওখানে কাজ করার সময় বেস্ট না এভাবে বলা যায় না, কারণ প্রত্যেকটা মডেল যেভাবে নিজের পুরোটা দেয় না, বেস্ট মানে সবাই যেটা চেয়েছি এত সুন্দরভাবে দিয়েছে, আমার ছবিগুলো এত ভালো হয়েছে না, আমি কাউকে বলতে পারবো না এই ভালো করেছে বাকিরা বাজ, ওটা আমি বলতে পারবো না। কেন নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে যে এই কাজটা দেখে বা এই ছবিটা দেখে বা এইটার সময় একটা বেস্ট ফিল হয়েছে, ওয়াও আমি পেরেছি, টাইপ অফ দ্যাট। মাহিয়ার সাথে শুট করেছিলাম ওড়না দিয়ে, ওটা 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 আমি ভেবে করেছিলাম এবং ওটা খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম, ছবিটাও ভালো উঠেছিল, প্রতাপদারও খুব ভালো লেগেছিল। আরো শালিনীর সঙ্গে ভালো শুট করেছিলাম, শালিনী একটা চোখের ছবি তুলেছিলাম, মানে আগের দিন তুই ওটাই বলছিলি। মানে ওই ছবিটা খুব ভালো ছবি, মানে খুব সুন্দর ছবিটা উঠেছিল চোখের ছবি। হ্যাঁ, ওই ছবিটা নিয়ে নট অনলি ওর ভালো লেগেছে, আমার তো ভালো লেগেইছে। আমার বাড়িতে আমার মা, আমার বাবা, আমার এক কাকা আছে, তার ভালো লেগেছে। এতটাই ভালো লেগেছে তারা ওটাকে মানে বাঁধিয়ে আমার বেডরুমে সাজিয়ে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। সত্যি খুব ভালো ছিল ছবিটা। দেন 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 সবার নাম মনে করতে পারছি না। যখন নাম মনে করতে পারবে না তখন ভাববে তুমি অনেক বড় হচ্ছ, হ্যাঁ, আর সেলিব্রিটি হচ্ছ। না, একদমই না, অ্যাকচুয়ালি হয়তো আমার নামগুলো লিখে রাখলে ভালো হতো অ্যাকচুয়ালি করে, মানে সিকোয়েন্স গুলো মনে আছে, নামগুলো বলতে পারছি না, খুব বাজে ব্যাপার। আমি ইনাকির সঙ্গে কাজ করেছি, খুব ভালো ছবি উঠেছে। আমি লাস্ট টাইম আমি রিমা বলে একটা রিমি বলে একটা মেয়ের সাথে কাজ করেছি, খুব ভালো। রিমি বলতে চিপচিপে চেহারা, একদম চিপচিপে চেহারা, খুব ভালো কাজ করেছে। তারপরে আমি কাজ করেছি মোমের সাথে কাজ করেছি, নন্দিনীর সঙ্গে কাজ করেছি, ভালো কাজ হয়েছে। প্রতাপদার যে স্টাইলে কাজ করে, মানে যেরকম ভাবে প্রতাপদা বাচ্চাদেরকে শেখায় বা মানুষকে শেখায়, সেটাতে তুমি কতটা সন্তুষ্ট? একদম কোনো মানে এর মধ্যে কিন্তু কোনো ল্যাক রাখবে না, তুমি সত্যি কথাটা বলবে। প্রথম দিন থেকে প্রতাপদা ফার্স্টেই আমাকে বলেছিল যে তুমি আমি যা যা কাজ করেছি তুমি আমার কাজগুলো দেখো, দেখে তুমি বলো কেমন লাগছে, তোমার কি মনে হচ্ছে। দেখলাম, আলোচনা করলাম প্রতাপদার সাথে অনেক কিছু। তারপরে প্রতাপদা মানে
নিয়ে গেল, প্রথমটা ফার্স্টে নিজে লাইটটা সেট করলো, সেট করার পরে তুমি ছবিটা তোলো, তুলে বলো যে কি কম আছে, এবং তারপর তোমাকে আমি বলছি ওটা কি করে মেকআপ করা যায়। এইভাবে মানে শর্ট বাই শর্ট আমার ভুল ঠিক করছে, নিজে ইচ্ছা করে ভুল করে আমার বলছে যে মানে কোথায় ভুলটা বলো আমার, করে লাইট ঠিক করছে, আরেকজনের কথা না বললেই নয়। প্রথম ইয়েস, এই যে লোগোটা, আচ্ছা। এই লোগোটা ওয়ান শট, আগের কফি উইথ জেডি লাইটের লোগোটা ছিল ওইটা, এই যেটা ডান দিকের দেওয়ালে রয়েছে, তো ওটা 2 বছর হয়ে গেছে, ওই লোগোটা আমাকে খুব একটা টাচ করছে না, তাই প্রতাপদাকে বললাম দাদা একটা লোগো তৈরি করে দিন তো। প্রতাপদার কাজ মানে কি, প্রতাপদার কাজ আমাকে সেকেন্ড শট খুব একটা হয় না, একবারই পছন্দ হয়ে যায়। তো প্রতাপদা প্রথম কাজটা দিয়েছে, কিন্তু ঠিক মনটা ঠিক লাগছে না। হঠাৎ করে প্রতাপদা একটা ছবি লোগো পাঠালো, দাদা ওয়ান শট, কিচ্ছু লাগবে না, ডান। তখন বললো প্রথম করে দিয়েছে। প্রথমে কাছে অনেক কিছু শিখেছি আমি, সত্যি কথা বলছি। প্রথমে লাইট সেন্স খুব ভালো। এই বাড়িটা প্রথমের আর একটা বাড়ি, আমার মেয়ে আমার ছেলে, আমাদের বাড়ির ডগি দুটো সবই প্রথমের জন্যই। ও আমাদের বাড়িতে এসে 7 দিন 5 দিন 6 দিন 4 দিন থাকে। সত্যি প্রচন্ড ট্যালেন্টেড ছেলে। মানে প্রতাপ দাশগুপ্তকে যদি কেউ টপকাতে পারে, বাবারা তো সবসময় চায় ছেলেটা টপকাক, প্রতাপ দাশগুপ্তকে যদি কেউ টপকাতে পারে, আমাদের ইন্ডাস্ট্রিতে আমি এখনো অব্দি কারোর ছবি দেখিনি, এটা আমি বাই হার্ট বলছি প্রতাপ দা, সত্যি বলছি। আমি আপনার এই কারণেই হয়তো আপনাকে আমি হয়তো না এই কারণেই আমি আপনাকে গুরু বলি, যে আমি এখনো অব্দি সবার ছবি দেখেছি, সবাই ভালো ছবি তোলে, এটা নিয়ে কোনো সমস্যা না। বাট প্রতাপ দাশগুপ্তর কাজের যে ভালোবাসাটা, প্রতাপ দাশগুপ্তর কাজের যে মানে একটা ভাবনা, যেটাই হয়তো মার্কেট, ওটাই হয়তো গ্রামার। হ্যাঁ, প্রতাপদার সাথে আমি আউটডোর করেছিলাম বোলপুরে, অসাধারণ আউটডোর, একটা ছোট লাইট নিয়ে যা সিকোয়েন্স তৈরি করে, মানে সেখানে প্রচুর কিছু মানে শেখাচ্ছিল আমার, কেননা স্টুডিওতে প্রচুর লাইট, যা খুশি করা যায়, কিন্তু আউটডোরে গিয়ে একটা গ্রামের বাড়ি জঙ্গলের মধ্যে একটা ছোট লাইট নিয়ে যা সিকোয়েন্স আমরা শুট করেছিলাম, মানে শিখেছিলাম, বলতে আমি শিখেছিলাম। মানে সেগুলো যদি সারা জীবন কোনো কাজে লাগাতে পারি আমি লাগাতে পারি না বস, লাগাতে পারি না, লাগাবো মানে লাগাবো। যে জায়গায় তুমি বসে আছো মা দুর্গা এখানে এসে বসেন, যে জায়গায় তোমরা বসে আছো এখানে মা দুর্গা এসে বসেন। আমি এই জায়গাতে আসাটা আমার কাছে মনে হয় যেন মা দুর্গা তাকে টেনে নিয়ে এসছে। সুতরাং অফ না, আমরা করব বলেই এসেছি, আমরা চিরে দেবো জগৎকে আমাদের ক্যামেরা দিয়ে, আমাদের ছবি দিয়ে, আমাদের প্রফেশন দিয়ে চিরে দেবো মানুষকে, মানুষের মনের ভেতর ঢুকে যাব। চেষ্টা চলছে না। আরে বাবা, আমরা 1 থেকে মাধ্যমিক করেছি, পড়াশোনা করেছি, রাত জেগে পড়াশোনা করেছি, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক করেছি, গ্র্যাজুয়েশন করেছি, তবে তো চাকরি করতে এসেছি। সবকিছুতেই সময় লাগে, একদিনে তো কিছু হয় না। বাট টার্গেট আমাদের এটাই যে আমরা চিরে দেবো আমাদের পারফরমেন্স দিয়ে, আমাদের গুরুকে আমরা সারা জীবন মনে রাখবো, আমাদের গুরুকে আমরা সারা জীবন আমাদের কাজের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেবো। নিশ্চয়ই, তাই তো? একদম। কল্যাণ গুপ্ত লিখেছে, জয়ন্তদা তোমার একটা বড় গুণ হচ্ছে তুমি যতটা পারো সবাইকে বুস্ট করো, এই গুণটা সবার থাকে না। বাস আমার একটাই কথা, আমার কাছে তো আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, অন্য কারোর ট্যালেন্টটাকে দেখে আনন্দ পাওয়াটা, এটাই হয়তো আমার গুণ। আমিও ছবি তুলতে ভালোবাসি, আমিও ছবি থেকে খানিকক্ষণ আগেই বলছিলাম, ছবি দিয়েই আমার জীবন শুরু। আজ আমি ছবি তুলি না কেন? 18 সাল থেকে আজকে 8 বছর হয়ে গেল আমি ছবি তুলি না। আমার কাছে D750 ছিল, তারপরে ওই ক্যানন মার্ক 3 ছিল, সোনির 8700 ছিল, এখনো আমার কাছে 3টে ক্যামেরা রয়েছে, 4টে ক্যামেরা রয়েছে এখন আমার কাছে, কিন্তু আমি ক্যামেরাটা হাত দিই না। এই কারণে আমি 2018 সালে একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে একটা ফটো ওয়াকে গেছি, গিয়ে বেস্ট একটা ছবি তুলেছি। ছবি তোলার পরে না আমার ইনস্ট্যান্ট মাথার মধ্যে হলো আমি এই ইয়েটাকে ঘেটে দিই, সিকোয়েন্সটাকে ঘেটে দিই। ইনস্ট্যান্ট মনে হলো কিন্তু আমার যে এত ভালো একটা ছবি তুলেছি, ইনস্ট্যান্টটাকে ঘেটে দিই। ঘেটেও দিলাম, ওই যে ঘেটে দিলাম না, আমার মন খারাপ হয়ে গেল যে তাহলে আমি কে? তাহলে আমি এতগুলো মানুষকে ছবি তুলতে নিয়ে এসেছি কেন? আমি যদি নিজের সঙ্গে পার্সিয়ালিটি করি, চলো আজ থেকে ওইটা না আমাকে খুব কুড়ে খেয়েছে।
সারা রাত ঘুমোইনি। আমি আমার মিসেস, আমার সব থেকে বড় বন্ধু আমার ওয়াইফ, তাকে বললাম তো, বলছে হ্যাঁ তুমি তো এটা অন্যায় করেছো, তুমি তো অন্যায় করেছো, তুমি যে ছবিটা তুলেছো সেটা সবাইকে দেখিয়ে সবাইকে তুমি ইন্সপায়ার করতে পারতে যে ছবিটা তোলো, তোমরাও তোলো। রুমা আমার না ক্যামেরাটা হিংসে চলে এলো ইনস্ট্যান্ট। বাট তার পরের দিন সকালবেলা ঠাকুরঘর থেকে এসে বললাম রুমা আমি না আর কখনো ক্যামেরায় হাত দেবো না, আমি এই ফটোগ্রাফিটা আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিকে ডেডিকেট করলাম। আমি তারপর থেকে এখনো কেউ নতুন ক্যামেরা কিনলে আমাকে মেট্রো গলিতে নিমন্ত্রণ করে আমার হাতে প্রথম ক্যামেরাটা দিয়ে বলে স্যার প্রথম ছবিটা তুমি তোলো, স্টিল আজকেও। বাট আমি তখন উল্টো বলি তুই প্রথম ছবিটা আমার তোল, বাট আমি ক্যামেরাটা হাত দিই না, একটা বিশাল বড় কারণ এটার মধ্যে আমার আর একটা কি ত্যাগ। প্রচন্ড ভালোবাসা। আমার ফ্যামিলি তৈরি হয়েছে এই ক্যামেরা দিয়ে, আমার মেসেজের সাথে আমার আলাপ এই ক্যামেরা দিয়ে, সুতরাং এটা আমার কাছে কতটা ভালোবাসার। যেহেতু নিজে কিছু করতে পারি না, সেহেতু যারা পারে তাদেরকে অনুপ্রাণিত করি, এটাই আমার কাজ, তাই তো? করতে পারে না, না করে না, এটাই হচ্ছে ব্যাপার। যাক, আমাদের প্রতাপ স্যার তোমার লাইভ দেখছেন, ওয়েলকাম প্রতাপ দা, আপনার সুযোগ্য স্টুডেন্ট লাইভে। তো আমরা একটা এক্সক্লুসিভ প্রতাপ দাকে নিয়ে একটা লাইভ করব। প্রতাপ দার 30 বছর ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে 30 বছরের জার্নি চলছে। প্রতাপ দার থেকে আমরা একটা 2 ঘন্টার লাইভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করব। এই আইপিএলটার জন্য আমি আটকে রয়েছি, কারণ প্রতাপ দার লাইভ 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টার হয় না, প্রতাপদার লাইভ 2 ঘন্টার হয়। প্রতাপদার লাইভ করার জন্য যে ব্যাটারি ব্যাকআপ আমার দরকার সেটা আমি আজকে রেডি করেছি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রতাপদার থেকে আমি ডেট নেব, নিয়ে একটা 2 ঘন্টার লাইভ হবে প্রতাপদাকে নিয়ে। যাই হোক, তোর কাছে আসি, বেস্ট কাজ কোনটা ছিল এখনো অবধি এই রে 1 বছরে? বেছে নেওয়াটা খুব কঠিন বিষয়, যদিও মানে যে যার মতন সবাই ভালো, অবভিয়াসলি যখন যেমন তোর সবার কিছুর মধ্যখানে কেউ তোর চোখ তোলেনি, ও তো চোখ তুলেছে। আমার চোখ অনেকে অনেকে তুলেছে? তুলেছে, অনেকে তুলেছে। আমি স্পেশালি প্রচুর কমপ্লিমেন্ট পাই চোখ নিয়ে, না সিরিয়াসলি, মানে সত্যি কথা বলছি দাদা, চোখ নিয়ে আমি প্রচুর কমপ্লিমেন্ট পাই। ও আমার চোখ, মানে চোখের যেটা তুলেছিল, আমার বাবা চট করে না কোনো কিছুতে কমপ্লিমেন্ট দেন না, কিন্তু বাবা দেখে বলেছিল আমার মাকে, দেখো ছবিটা কি সুন্দর উঠেছে না, ওটা ছিল আমার কাছে বেস্ট কমপ্লিমেন্ট। আমি দেখলে বলতাম দেখো এটা আমার মেয়ে। কেন, অবশ্যই একদিক থেকে তো তাই। না মানে বাবারা ঠিক এরকম টাইপের কথা বলে না, মেয়ের ভালো কিছু দেখলে বলে আমার মেয়ে। তুমিও তো গার্জেনই আমাদের। ইয়েস, অবশ্যই গার্জিয়ান। প্রথম দিন প্রথম মুহূর্ত থেকে ওর সাথে আমি যেভাবে কথা বলেছি, আমরা তো দেখলাম গত পরশু দিন না তার আগের দিন আমরা দুজনকে প্রথম দেখলাম। হ্যাঁ, আমরা এত কাছে থাকি, 5 মিনিটের ডিস্টেন্স 5 আমার বাড়ি মিনিটের থেকে, distance মানে আমাদের। আমি তোমার মানে পুরো ইন্ডাস্ট্রির মধ্যে মানে সব থেকে দূরে আমি থাকি, দূরেই থাকিস, ঠিক। এই পাড়া থেকে ওই পাড়া। আচ্ছা, এই যে 1 বছরের জার্নিতে কি এমন ফেস করেছিস যেটার জন্য কখনো তোর মুড অফ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, বা তোর মনে হয়েছে যে এটা হওয়া উচিত ছিল না বা হওয়া উচিত নয়, এমন কিছু? এটা খুব মানে কঠিন প্রশ্ন, না ঠিক কঠিন বলবো না, কৌস্তব বন্দ্যোপাধ্যায়, গুড ইভিনিং। গুড ইভিনিং কৌস্তব। কৌস্তব, একদিন ওকে নিয়ে কাজ করো। আজ থেকে ভগবানের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে তুই বসে থাকতে পারবি না বাড়িতে, যা বসে থাকতে পারবি না। দেখ মা দুর্গার আশীর্বাদ। আমি নিজে মাকে গিয়ে পুজো দিয়ে আসবো, ব্যাস। এত বড় কথা আমি বললাম। শুধু একটাই কথা যেটা আমি সবাইকে শেখাই, যত কাজ আসবে তত নিজেকে আরো পোলাইট করবে, যত তোমার উন্নতি হবে তত নিজেকে নমনীয় মানে নরম করবে, ডাউন টু আর্থ। যেটা আমি প্রতাপ দার থেকে শিখেছি। লোকটা রাগ নেই, লোকটা রেগে গেলেও গম্ভীর থাকলেও চুপ করে থাকে, শিখেছি ওনার থেকে আমি অনেক কিছু। এখন হয়তো আমি ওনাকে অনেক কিছু জ্ঞান দিই, দাদা না আপনাকে এটা মানায় না, দাদা থেকে বলি দাদা তোমাকে এটা মানায় না, বস যা করবে আমি করব, তোমাকে কেউ খারাপ কথা বলেছে তো বলেছে, আমি আছি তো,
হ্যাঁ, প্রতাপদার কাছ থেকে একটা জিনিস শেখার আছে। আমি কিছু এক্সপেরিমেন্টাল শট তুলবো, প্রতাপে কখনো মুখে বলে ভালো হয়নি, সবসময় বলে হ্যাঁ ভালো করেছো। আরেকটু এটা করলে এটা এটা করে ভালো দেখো। হতো। হ্যাঁ। ইয়েস, এটাও প্রতাপদার থেকে আমি তুমি শিখেছি। লাইটটা একটু করে দেখো, আরো ভালো আসবে। মানে এই যে না ভালো হয়নি, আমি সেরা, এইটা কখনো হয় না। মানে এত ভালো আরে জিনিস। প্রতাপদা তো সেরা নয়, তো প্রতাপদা সেরা বলবে কোত্থেকে? এটাই লোকটার প্লাস পয়েন্ট, এটাই লোকটার প্লাস পয়েন্ট যে আমি তো বস সেরা নই, সুতরাং আমি কেন নিজেকে সেরা বলবো, এটাই সাবজেক্ট। কিন্তু আমরা যারা খুব ছোট মানুষ, আমরা এতটুকু ভালো কিছু করলেই না আমরা নিজেকে সেরা বলতে শুরু করি, আমরা নিজেকে সেরা বলতে শুরু করি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় নেগেটিভিটি। না নিয়ে নাও, ওটা চিনি? না না না, এই বাবা তুই মনে করে নিয়ে এসছিস, ওটা থ্যাংক ইউ স্পেশাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হচ্ছে আমাদের হোম মিনিস্টার প্রতিমা। আহা, এত যত্ন করে না আমাদের বাড়িতে গেস্ট এলে। বাহ, তুমি কিছু জিজ্ঞেস করেছিলে আমাকে? হ্যাঁ, যেটা বলছিলি হ্যাঁ, সেটা বল। আসলে দেখো, তোমাকে যেটা বললাম দাদা, আমার তো এই মডেলিং ইন্ডাস্ট্রিতে আসা ম্যাক্সিমাম 1 বছর। এবার তার আগে আমি জবও করেছি, নানান রকম ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছি, ভালো দিনও দেখেছি, খারাপ দিনও দেখেছি। আর দেখতে গেলে আমি যেহেতু মা বাবার একমাত্র সন্তান, পুরো ঝড়টা, অনেক রকম ঝড় গেছে যেটা নিজেই সামলেছি, তাই খারাপ ভালো মিশিয়ে সবকিছুই আছে। তাই আমি না চেষ্টা করি, আমি যেহেতু নিজেকে একটা মানে ভেঙে পড়া থেকে তুলে ধরেছি, আমি সবসময় চেষ্টা করি 1000টা নেগেটিভিটির মধ্যে একটা প্লাস পয়েন্টকে, একটা পজিটিভিটিকে তুলে ধরা। ঠিক। এই একটাই জিনিস না আমাকে এখনো পর্যন্ত গ্রো করতে, বা যতটুকুনি আমি পেরেছি, এই একটা জিনিসই আমাকে পেরেছে। কারণ আজকে যখন কেউ কোনো কিছু নিয়ে কন্ট্রোভার্সিতে যায় বা কারোর নামে সমালোচনাতে যায়, বা আমি যদি কোনো কাজ করতে যাই সেই জায়গায় যদি আমাকে আটকে দিয়ে বলে যে কোনো রকম কন্ট্রোভার্সিতে যায়, আমার মা বাবা আমাকে শিখিয়েছেন তোমার সামনে যে মানুষটি রয়েছেন সে তার ব্যাকগ্রাউন্ডে বা পার্সোনাল লাইফে বা তাকে নিয়ে যে যাই বলুক না কেন, তুমি যদি তার সাথে ভালো কমফোর্টেবল হও, সে যদি তোমাকে সম্মান করে, তোমার কাজের যদি উন্নতি করে, তাহলে তোমার উচিত তাকে সেই সম্মানটা দেওয়া। এটা আমি আমার মা বাবার থেকে শিখেছি, যেটা আমি কোনো পৃথিবীর কোথাও গিয়ে কম্প্রোমাইজ বাবা মারা তাই বলে, বাবা মারা তাই আর বলে। এটাতে আমি কোনোদিনও আমার ক্ষতি হয়নি, এই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে আমার কোনোদিনও ক্ষতি হয়নি। আমার কাছে একটাই কথা, আমি প্রফেশনালি যখন এগোবো, আমি আমার কাছে যে আমাকে আমার সঠিক মানে এটা দেবে, ভ্যালুটা দেবে, সম্মানটা দেবে, আর আমার যে প্রাপ্য সেটা দেবে, আমি তার সাথে কাজ করব। আমার তো জেনে দরকার নেই যে আদার্স দুনিয়ায় সে কি করছে না করছে, আমার সাথে মানুষটা ভালো, এটা আমার বিচার। এক কথায় এক ভালো আপ ভালো তো জগৎ ভালো। ভালো তো জগৎ ভালো। এক কথায় কে খারাপ কে ভালো, কে দুটো বিয়ে করেছে, কে চোর কে ডাকাত কি রেপিস্ট, আমাদের কিচ্ছু দেখার দরকার নেই। একদমই না। তার গুণ, সে ভালো ছবি তোলে, তার গুণ দেখানোর জন্য সে আমাদের মডেলকে ডেকেছে, আমাদের মডেল তার সাথে কাজ করতে যাচ্ছে, তার সাথে পারিশ্রমিকে কথা হয়েছে, পুষিয়েছে, সে কাজে যাচ্ছে, সে সেখান থেকে কিছু খারাপ পায়নি, তো সেই লোকটা আমার কাছে কেন খারাপ হতে যাবে? একদমই তাই। আমি কেন তাকে জাজ, আমি এত বড় হয়ে যাইনি যে ভগবান আমাকে সেই রাইটটা দেয়নি যে আমি কাউকে জাজ করব। কে খারাপ তুমি কাউকে যদি বলে দাও, এটা সব থেকে বড় নেগেটিভ বিজ্ঞাপন। সব থেকে বড় নেগেটিভ বিজ্ঞাপন বলি, যদি তুমি কাউকে কোনো মেয়ের মাথায় ঢুকিয়ে দাও যে ছেলেটা খারাপ, যাস না, তার মাথায় ওইটাই ঘুরতে থাকবে। আর উল্টো দিকেও তাই, কোনো মেয়েকে দেখিয়ে কোনো ছেলেকে যদি বলা হয় যাস না, ওর কাছে যাস না, ও কিন্তু এই ওই, ও যদি পেতনিও বলে, ডাকিনি পেতনিও বলে, তাও সেই ছেলেটার মাথা থেকে ওইটা বেরোবে না। এটা কিন্তু ফ্যাক্ট, এটা সাইকোলজি। সুতরাং কাউকে খারাপ বলে তাকে সরানো যায় না, উল্টে তার একটা বিজ্ঞাপন হয়ে যায়, এটাকে প্যাসিভ অ্যাড বলে, প্যাসিভ অ্যাড হয়ে যায়। ওই যে বললাম না, আমার একটা শত্রুপক্ষ আছে, সারাদিন মানুষকে ফোন করে আমার নামে খারাপ কথা বলে, সারাদিন খারাপ কথা বলে, সারাদিন বলে। তো এরকমও হয়েছে
সে আমার নাম্বার খুঁজে বার করে আমাকে ফোন করে বলছে, স্যার আমি না আপনার সাথে মিট করতে চাই। বললাম কেন রে? স্যার আপনার সাথে মিট করে সব কিছু বলবো। বললাম দেখ বাবা, আমি তো এখন মিট করতে পারবো না, তোর সঙ্গে যখন কোনো ইভেন্টে দেখা হয় ঠিক দেখা হয়ে যাবে। বললো স্যার আমি আপনাকে সত্যি কথা বলবো, কেন মিট করতে চাই? জানলাম কেন? বললো স্যার আমি না আপনার প্রতি ক্রাশ খেয়ে গেছি। ও মাই গড, কেন? ও মাই এত গড, নেগেটিভ কিছু বলেছে, এত নেগেটিভ কিছু বলেছে। ও আচ্ছা, কেউ একজন ওকে নেগেটিভ বলেছে তার জন্য তো আচ্ছা, এতটা খারাপ কিছু বলেছে আচ্ছা, যে সে আমার প্রতি ক্রাশ খেয়ে ও গেছে। ওয়াও, ভালো ব্যাপার বল। এটাও প্যাসিভ বিজ্ঞাপন, নেগেটিভ পাবলিসিটি। নেগেটিভ পাবলিসিটি। লিখেছে কল্যাণ গুপ্ত, লিখেছে শালিনীর ছবি আমি এর আগেও দেখেছি, আমার ভীষণ এক্সপ্রেসিভ মনে হয়েছে। যেহেতু আমি থিয়েটারের সাথে যুক্ত তাই আমার কাছে এক্সপ্রেশনটা ভীষণভাবে ম্যাটার করে। গড ব্লেস হার। থ্যাংক ইউ সো মাচ। কল্যাণদা লিখেছে অনেকটাই দূরে থাকি তো তাই সবার সাথে কাজ করার সুযোগ হয়ে ওঠে না, এই ব্যাপারে আমি ব্রাত্য। আরে কাজ করার ইচ্ছে যখন তোমার থাকে তখন তুমি ঠিক এসে কাজ করে নাও। আর শালিনীকে তুমি এখন দেখে নিয়েছো, আর তোমার মাথা থেকে বেরোবে না, এটাও জানি। সুতরাং কাজ হবে, সুতরাং কাজ হবে শালিনীর সাথে, এটুকু বলতে। এই কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে। হয়েও গেল ঠান্ডাটা, যাই হোক। আমি এমনিও গরম চা কফি খেতে আচ্ছা। পারি না। আমি ব্ল্যাক চা দুধ কফি খাচ্ছি। তোমার মানে এই ফটোগ্রাফির ওপরে যখনই কোনো মানুষ গান গাইতে আসে বা গান শেখে, নাচ শেখে, তার মনে হয় যে আমি কখনো স্টেজে পারফর্ম করব অনেক মানুষের সামনে। আর ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা ফটোগ্রাফার ওপরে ওঠে বা শেখে বা ছবি তোলে, তখন তার মনে হয় আমার যদি একটা এক্সিবিশনে ছবি টাঙাতে পারতাম, আমার ছবিটা সবাই দেখতে আসতো। এটা একটা সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আমার নিজের একটা সোলো এক্সিবিশন হবে। এই ব্যাপারে তোমার মাথার মধ্যে কখনো কিছু এসছে? দুরকম কথা বলছি। এক হচ্ছে এখনো পর্যন্ত আমার একটা প্রতাপদার একটা এক্সিবিশনে আমার একটা ছবি গেছিল, সেটা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এইটা আমার প্রথম মাথায় আসে, আমার যে তার মানে সে স্ট্রিট ফটো তোলে, তার একাধিক এক্সিবিশনে তার ছবি গেছে। বাহ এবং রিসেন্টলিও তার একটা এক্সিবিশন আছে, তার অনেকের সাথে ফটোগ্রাফি চর্চা একটা এক্সিবিশন আছে, এবং স্ট্রিট ফটোগ্রাফি হয়তো আমার চেয়ে ভালোই তোলে। এবং ওর সাথে যখন কথা হয়, ও আমাকে একবার বলেছিল, তুমি এক্সিবিশন করলে আমার ফটো দেবে তো? হবি? হ্যাঁ, যদি আমার ইচ্ছা আমার এক্সিবিশন হলে তো অবশ্যই হবে, হলে না হয়তো উপায়ও নেই। নাহলে কিন্তু বাড়িতে টিকতে না। ও সত্যি খুব ভালো ছবি তোলে, মানে আমার সাথে আমি আলাপ দেখ, করেছে। এই ব্যাপারটা আমি আমার সাথে আলাপ হয়েছে তোরা, তোমার ছানাকে নিয়ে- Exhibition-এ, হ্যাঁ, ছানাতে গিয়ে exhibition-এ। ছানাকে নিয়ে গেছিল। হ্যাঁ আমার মনে পড়ে গেছে, কিন্তু মানে এটা জানতাম না যে ও ছবি তোলে। ও হ্যাঁ, ও স্ট্রিট তোলে, ভালো তোলে। এবং বিভিন্ন জায়গায় ওর ছবি, উইকিমিডিয়াতে অনেক জায়গায় ওর ছবি গেছে। ও সুন্দরবনের কভার করেছিল, সে উইকিমিডিয়াতে সেই ওর ছবি দিয়ে সুন্দরবনের যে পেজটা আছে ওর ছবি দেওয়া আছে ওখানে। এবং তোলে আর কি। যাই হোক, মানে হ্যাঁ, এবং আমারও ইচ্ছা আছে, নিশ্চয়ই আছে, যে একটা সময় আমারও হবে কিছু একটা করতে পারবো, এটা অনেক ভালো কাজ করব, অ্যাপ্রিসিয়েশন কিছু করব। একদম পারবে, একদম করবে। প্রতিদিন তুমি তোমার কাজ বাদ দিয়ে যতটুকু সময় পাবে ততটুকু সময়, আমি যেটুকু তোমাকে দেখেছি সেটুকু সময় তুমি এইটাকে নিয়েই ভাবো, এইটাকে নিয়ে আরও বেশি ভাববে, এবং প্রতিদিন তোমার কিছু না কিছু তো ছবি কালেকশন হবেই। একটা সময় অ্যাটলিস্ট 50টা ছবি নিয়ে নিজের একটা এক্সিবিশন। যাক, নিমন্ত্রণ করলে যাব। তোমাদের আশীর্বাদে হবে। 100% হবে, বলছি না, বলছি না। ভগবান যখন আমার মুখ দিয়ে কিছু বার করেন না, আমার মুখ দিয়ে খারাপ কিছু বেরোয় না, আমার মুখ দিয়ে ভালোটা বেরোয়, আর ভালোটা বেরোলে সেটা হয়। এ নিয়ে কোনো দ্বিধা নেই আমার। আমি জানি ঠিক হবে, এবং খুব তাড়াতাড়ি হবে, ভালোভাবে হবে। মানে মন থেকে মানে যেটাকে বলে প্রফুল্লতা, যে আমি এটা করব, আমি এটা পারবো, আমাকে করতে হবে। আমার টার্গেট, আমি নভেম্বর ডিসেম্বরে একটা এক্সিবিশন করব। নভেম্বর ডিসেম্বর মানে আমার কাছে আর 6 মাস সময় আছে। এই 6 মাসের মধ্যে আমি যেন তেন প্রকারেণ প্রচুর কাজ করব, প্রচুর খাটবো। আমি আমার কাজ, অফিস,
ফ্যামিলি মেনটেন করে আমি এই প্রফেশনকে যতটা সময় দেব সেই সময়ের জন্য আমি এক্সিবিশন এত তারিখে এই দিন এখানে করব। ফিক্স ইট, আগে লিখে ফেলো, ডেট ফিক্সিং করে ফেলো, ডেট ফিক্সিং করে ফেলো। বিয়ের ডেট আসে তবেই গিয়ে কিন্তু মার্কেটিং যাবে, হ্যাঁ তবেই গিয়ে মার্কেটিং যাবে। ফিক্স করে নিলে তখন ইচ্ছাটাই আর অন্যভাবে একটা ইয়ে হবে। শনিবার দিন সন্ধ্যে 7টায় লাইভ আছে। আমাকে যেন তেন প্রকারের সব কাজ মিটিয়ে 5টার মধ্যে ঢুকতে হবে, রেডি হতে হবে, সিস্টেম রেডি করতে হবে, জামা কাপড় ম্যাচিং করাতে হবে, সব কিছু করানোর পর আমাকে লাইভটায় বসতে হবে। এই যদি লাইভটার কোনো টাইম ফিক্সিং না থাকতো তাহলে কি হতো, যে কোনো জিনিস টাইম ফিক্সিংটা, ডেট ফিক্সিংটা ফার্স্ট, হ্যাঁ দেখবে তোমার ঠিক কাজ উঠে যাবে। টোটাল প্রসেস যেহেতু প্রতাপ স্যার সাথে আছেন, ছবি প্রিন্ট করা, ছবি বেছে দেওয়া, ছবি এগিয়ে নিয়ে আসা, প্রিন্ট করে নিয়ে আসা, টাঙানো, কোনো কিছুর মধ্যে তোমাকে মাথা লাগাতে হবে না, সব কিছু আমরা লাগাবো। তোমার এক্সিবিশন হবে, প্রাউডলি বলবো এটা দীপনের এক্সিবিশন। শুধু তাই না, তোমার ওয়াইফ, তোমার বাবা মা, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ, তারা কিন্তু প্রচন্ড গর্ব অনুভব করবে সেই সময়টা। আমার না এই ফিলিংসগুলো খুব পছন্দ, সত্যি মানে এই ফিলিংসগুলো খুব পছন্দ আমার। যে পরিবারের, আমাদের পরিবারের একজন তার সোলো এক্সিবিশন হচ্ছে, সেটা দেখতে এসেছি আমরা, এত মানুষ সেই প্রোগ্রামটা দেখতে আসছে, এটার মধ্যে একটা বেশ এটা ব্যাপার। বিশাল বড় হ্যাঁ, অ্যাচিভমেন্ট। সত্যি তাই। আজ বলে দিয়েছিলাম আমি করতেই হবে, করতেই হবে, ইউ হ্যাভ টু। Yes. করতেই হবে। এবার বল, সেই এক্সিবিশনে তোর কটা ছবি তুই দেখতে চাস সেটা বল। এরকম ভাবে লজ্জা দিও না দাদা। অবভিয়াসলি আমি দেখতে চাইবো, কটা ওর ওপর ডিপেন্ড করছি। ঠিক আছে, এবং বেশ একটা ওয়াল জুড়ে আমি থাকবো। Wow, হ্যাঁ কাজ ভালো হলে তখন একজন অনেক ছবি থাকেই। একদম একদম তাই। না অনেস্টলি ওর মানে অ্যাঙ্গেল বা লাইটিং এর যে সেন্স, অবশ্যই এখানে তো বারবার ওর গুরুর কথাই উঠে আসছে। বাট আমার পার্সপেক্টিভ দিয়ে আমি এত যে কাজ করেছি, আমার খুব ইউনিক লেগেছে। আমার যেটা লেগেছে ভীষণ ইউনিক লেগেছে। সব থেকে বড় কথা, আমি আগের দিন যখন কাজ করছিল, আমি অনেক ফটোগ্রাফারের সঙ্গে, আমি যেহেতু সব জায়গাতেই গেস্ট হয়ে যাই, তো আমি আগের দিনও ওর যখন ছবি তুলছিল আমি দেখছিলাম, খেয়াল করছিলাম যে এরকমও ফটোগ্রাফার হয়, এরকমও ফটোগ্রাফার হয়। ভাই আমাদের আমরা এই শুক্রের প্রফেশনে আছি, আমাদের চোখ তো একটু এদিক ওদিক টলমল টলমল করবে। আমার 54 বছর বয়সে চোখ টলমল টলমল করে, তো সেখানে এটাই তো আমি তো প্রথমে এটাই বললাম যে হি ইজ এক্সট্রিমলি, মানে অত্যাধিক ভালো ছেলে যাকে বলে। যাক, ভগবানকে বলবো যাতে এটাই ওর অ্যাসেট হয়, এই অ্যাসেটটার জন্যই যেন বিখ্যাত হয়। এটা ওর একটা, আমি একটা মডেল হয়ে বলছি, এটা ওর একটা বিশাল বড় অ্যাসেট। এটাও এই একটা asset টা বিশাল বড় কিন্তু- asset। আমি আমার 13 বছরের জগতে এখনো অবধি আমি দেখিনি দীপন, রিয়েলি বলছি। না আমি দেখেছি, আমি কয়েকজনের মধ্যে দেখেছি, দেখিনি বলবো না, কিন্তু সেটা না খুব রেয়ার কেস। মানে আছে, নেই তাই নয়, কিন্তু খুব সংখ্যা খুব কম। তুই 1 বছরে 100টা লোক দেখেছিস, আমি 13 বছরে 1,13,000 মানুষ দেখেছি। 13 অবশ্যই বছরে 1,13,000 মানুষ দেখেছি। বাট এটা নর্মাল, নর্মাল। ভালো জিনিস, সুন্দর জিনিস ভাই দেখবো, সেখানে যদি কেউ না দেখে তাহলে তার দোষ, আমাদের দোষ না। আমরা ভালো, ও খারাপ। না না সত্যি খুব, মানে খুব সেটা ভালো। তো হওয়া উচিত actually। আমরা ভালো, ও খারাপ। অ্যাকচুয়ালি মডেল কি, মডেল হচ্ছে আমার ভাবটাকে ফোটাচ্ছে। তো ফোটাচ্ছে। আমার কাছে মডেল তো একটা ভগবান টাইপের, নট এ অ্যাকচুয়ালি সাবজেক্ট। প্রফেশনালি রীতিমতো পড়াশোনা করে ও যে ফটোগ্রাফিটা ভালোবেসে করে, এই প্রত্যেকটা ইমোশন ওর কাজের সময় না ফুটে ওঠে। যে জিনিসটাকে ভালোবেসে, একটা হয় না সাধনা করে, আমরা যখন দেবী মূর্তির পুজো করি, সেই দেবী মূর্তিতে আমরা কিন্তু কখনো দেখি না যে দেবী মূর্তির গায়ে কি পোশাক রয়েছে। ঠিক 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 ঠিক।
ওর ফটোগ্রাফি সেন্সটা কিন্তু সেই ঠিক সেরকম, ও কিন্তু দেখে না যে মডেল কি পরে রয়েছে, ও দেখে মডেল কোন ভাবটাকে প্রকাশ করছে সেইটাকে ক্যামেরা বন্দি করা ওর কাজ। আজকে তোকে এখানে যারা যারা তোর লাইভের মধ্যে কমেন্টস করেছে, এই যে রিয়া অলোক দাস, কল্যাণ গুপ্ত, তারপরে কৌস্তব, এই যে মানুষগুলো, অঙ্কন ব্যানার্জি, এই যে মানুষগুলো যারা তোর লাইভ আজকে দেখছে, প্রত্যেকটা মানুষ, আমি তোকে এইটুকুনি কথা দিতে পারি, তুই তাদের প্রোফাইলে ঢুকবি, যখন তুই রাত্রিবেলা গিয়ে তাদেরকে লাভ সাইন দিবি বা তাদেরকে থ্যাঙ্কস লিখবি, তাদের কাজগুলো গিয়ে দেখবি, প্রত্যেকটা মানুষের কাজ কত সুন্দর, কত যোগ্য এরা আমাদের ইন্ডাস্ট্রির। আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য। ছেয়ে যেতে হবে, ছেয়ে যেতে হবে নিজেকে, মানে চেয়ে যেতে হবে একদম। সব থেকে বড় কথা কি, সব থেকে বড় কথা, তোর কাছে একটা স্পেশাল ব্যাপার আছে, সুন্দর সবাই হয়, দেখতে ভালো, সুন্দর, ভালো পোজ সবাই দিতে পারে, তোর মধ্যে একটা স্পেশালিটি আছে, সেটা হলো সাথে তুই একটা খুব মিষ্টি বিহেভিয়ার দিস, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করিস। আমি যদিও তোর একটা শুটের একটা সিকোয়েন্সই দেখেছি, বাট যেভাবে তুই ফ্লেক্সিবল থাকিস, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আমাদের ফটোগ্রাফাররা প্রচন্ড পছন্দ করে। হ্যাঁ, এইটা আমি শুনেছি, কিন্তু এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আমি আমার বাবাকে দেব, কারণ আমার বাবার ব্যবহার এত ভালো, মানে আমার মা তো বলে তুই তোর বাবারই মেয়ে, এত ভালো হওয়া ভালো না, জানিস তো কি করব, আমার নেচার এটা, আমি পারি না কি। আর ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কাজ আরো ভালো হয়। ঠিক 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 ঠিক, একদম। কারণ এটা না ওটা না, মুখে একটা গম্ভীর বিহেভিয়ার রাখা, এই ব্যাপারগুলো মানুষকে অনেকটা পিছিয়ে দেয়। না, কিন্তু আমি মাঝে মধ্যে বকে দিই, আমি বকে দিই। ভাই সুন্দরীদের বকা কি, সুন্দরীদের খামচে দেওয়া আমাদের ভালো লাগে। না না, আমি 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 যদি শুটে আনকমফোর্টেবল হই, আমি খুব জোর বকে দিই, না এটা না, মানে না। থামচাবি না, র্যাবিস নিতে হবে। তোর নোক আছে? বাবা, র্যাবিস নিতে না হয়, হ্যাঁ। আমি হাসলে খুব বাজে আওয়াজ, মানে হা হা করে হাসি, তো আমাকে অনেকে বলছে হাসিটা কন্ট্রোল কর। না না, ঠিক আছে। হাসি কখনো control করা যাবে না। নেই। হাসি মানুষকে সব থেকে বেশি ইয়াং রাখতে পারে, হাসি মানুষকে, উল্টো দিকের মানুষকে অনুপ্রাণিত করতে পারে। তো মাঝে মাঝে আমি আমার তো বকে দুঃখ হলেও হাসি, আমার মন খারাপ হলেও আমি হাসি। ভাই মন খারাপ হলেও ভুলভাল আলোচনা করি তখন। দিই। না, এখনো পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছতে পারিনি আমি, কোন এই যে পর্যায়ে? দুঃখ হলে হাসা, না না, দুঃখ হলে হাসা মানে মানে কি? দুঃখ চেপে। দুঃখ চেপে না, সুখ মানে দুঃখকে জয় দুঃখটাকে ইনস্ট্যান্ট একটু সাইড করে দিতে হয়, ওকে, দুঃখটাকে ইনস্ট্যান্ট একটু সাইড করে দিতে হয়। হ্যাঁ সেটা তো ওকে, বুঝতেই ওটা হয়। তো ভাই লাইফের এটা- পার্ট। এটা একদম মুখের কথা কেড়ে Life is নিয়েছো দাদা, part. একদম মুখের কথা কেড়ে নিয়েছো, পার্ট অফ লাইফ। লাইফের পার্টে দুঃখ মুখ্য থাকবে না, ঠিক আছে। তারপরে যারা আমাদের এই প্রফেশনে আসে, মানে যারা আমরা শুক্রের প্রফেশনে এসেছি, তা আমাদের তো একটু দুঃখ ছ্যাঁকা খাওয়া, আমাদের, আমরা কাউকে ভালোবেসে ফেলবো, সে পালিয়ে যাবে, উড়ে যাবে, এসব তো থাকবেই জীবনে আমাদের। তারপরে আমাদেরকে কেউ ভালোবাসবে, আমরা তাকে বার্তা দেবো না। ও মাগো, ও তো থাকবেই। মানে এই বল তো, এইরকম না, কি না, কি না, ঘটনা না, তোর জীবনে আছে? কিছু- বল 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 বল, তোর বলার জন্য মুখ চুল করছে, বুঝতে পেরেছি, আমার বল বল কিচ্ছু বল। মুখ চুলকাচ্ছে না, বলতেই হবে। না, এরকম ঘটনা প্রত্যেক মডেলের সাথেই হয়ে থাকে, তো আমরা ব্যাপারগুলোকে স্মার্টলি হ্যান্ডেল করে নিই। অন্যদের সাথে হতে চাচ্ছে সেটা পরের কথা, তুই ম্যাচিওর মডেল, তোর সাথে কি কি ঘটে বল। আমি বললাম না, আমি খুব ম্যাচুরালি হ্যান্ডেল করে নিই ব্যাপারগুলোকে। ও আচ্ছা তাই, আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম, তোমার না এটা খুব ভালো, ও তাই, আমাকে একজন বলছে তোমার চোখ দুটো খুব সুন্দর, আমি যে খুলে দিয়ে দেবো, বলে তুমি যা তা বলো। তো হ্যাঁ, মানে দেখো, যদি কখনো চোখ খুলে দেওয়ার ব্যবস্থা তোর আসে, তাহলে আমার সঙ্গে এক্সচেঞ্জ করিস ভাই, আমার সঙ্গে এক্সচেঞ্জ, অনেক কিছু দেবো চোখের সাথে, চোখ দেবো দুটো, অনেক লেন্স দেবো, না না ঠিক আছে। লেন্সের সলিউশন দেবো, অনেকগুলো চশমাও দেবো। রিসেন্টলি আমার চোখের পাওয়ার কমে গিয়ে চোখ ঠিক হয়ে কমে গেছে? আমি দেবো না। এরকম হয় নাকি কমে গেছে? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তার মানে ফ্ল্যাশের সামনে থাকবে, চোখ ঠিক হয়ে যায়। সবাইকে ফ্ল্যাশের সামনে আনতে হবে। ফ্ল্যাশের মানে হ্যাঁ, হ্যাঁ। মডেলিং এ আসার আগে, মানে আমার 2 বছর হয়েছে চোখ ঠিক হয়ে গেছে। কি করে হয়? চোখ আমি কখনো ঠিক হতে আমি দেখিনি। কেজি 1 থেকে চশমা পরতাম, আমি লক্ষ্মীটারা ছিলাম, সেটাকে আমার মা এক্সারসাইজ করিয়ে 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 ঠিক করেছিল, তো আমার প্লাস এই পাওয়ার। তোর মা কি ক্লাস করায়? না, মা ডক্টর না, তাহলে তোকে কি করে ঠিক করলো? মানে ডক্টরের কাছে নিয়ে গিয়ে। ও তাই বল। এক্সারসাইজটা বলে দেয়, যাদের সমস্যা আছে তারা সলভ করে নেবে।
আমার ডক্টর ছিলেন শ্বেতকেতু ঘোষ ডক্টর, উনি মারা গেছে। ওনার মেয়ে আছে শ্যামবাজারের, ওনাদের চেম্বার, ওনারা বসেন। মেয়ে জামাই দুজনই ডক্টর। তো আর কি ওই শ্বেতকেতু ঘোষের কাছেই ছোটবেলায় আমার মা আমাকে নিয়ে যেতেন। সেই 15 দিন এই চোখ বন্ধ করে এক্সারসাইজ, 15 দিন এই চোখ বন্ধ করে এক্সারসাইজ, অল্টারনেটিভলি হতে 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 তারপর এরকম বড় বড় চশমা ছিল। আমার প্লাস পাওয়ার ছিল, মাইনাস ছিল না। ও প্লাস্টিক হয়ে যায়। তো ফাইনালি সেই কেজি 1 থেকে শুরু করে আজকে এত বছর বাদে আমি চশমা থেকে মুক্তি পেয়েছি। যদিও এই চশমায় কোনো পাওয়ার নেই, কিন্তু হয় না এত বছরের ভালোবাসা তো ছাড়তে ছাড়তে পারছি। পারি। এটা একটা ইমোশন হয়ে গেছে। উফ, আমায় যদি ভগবান কোনোদিন চোখ দুটো ভালো করে দিত, আমি একটু সমুদ্রে দাপাতাম। কেন? আমিও ভাবি সমুদ্রে স্নান করতে গেলে তো চশমা পরে নামতে হয়। একদম কিছু দেখতে পাবো। আরে দেখতে পাই, পাশাপাশি বৌদিগুলোকে দেখতে পাই না তো। খুব সমস্যা। না, আমি ভাবি মানে আমার চোখ ঠিক হলে ভালো করে ঘুমোতে পারবো। এই জন্যই তোমার কষ্ট করে ঘুমিয়ে চশমা না। ভেঙে ফেলেছি আমি। না না, এই জন্যই দাদার চোখ ঠিক হচ্ছে না, বুঝতে পারছিস? যদি না দেখতে ঠিক হয়ে যেত। আমি সমুদ্রের পাড়ে আমি বসে থাকি, ফ্যামিলি আনন্দ করে, আর আমি জুম করে করে ছবি তুলি। এক ভদ্রমহিলাকে কিছুতেই বলতে পারছি না যে আপনি শুনুন, যতবার ছবি তুলতে যাচ্ছি তার সামনে চলে আসছে। আমি তো অনেকটা জুম করেছি তো। আচ্ছা, এবার এবার শেষ পর্যন্ত ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে রেখে তার কাছে গিয়ে বললাম, ম্যাডাম আপনি না একটু ডান দিক বাঁ দিক করবেন। বলছে কেন? ম্যাডাম আমার মিসেস আপনার পেছনে। বলে ওনাকে সরে যেতে বলুন। এই বললাম, আচ্ছা। বললাম, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি, ছেড়ে দিন। পিটিয়ে দেয়নি ভালো। না না, আমি একটা এমন অ্যাপিয়ারেন্স দিয়ে বলি না কেউ কিছু বলতে পারে না। সেদিনকে সমুদ্রের ধারে একটা মেয়ে একটা স্কার্ট পরেছে, খুব সুন্দর লাগছে, একটা হোয়াইট কালারের একটা নেটের স্কার্ট পরেছে, খুব সুন্দর লাগছে। তো আমরা যে হোটেলে উঠি, বিদেশ ঘর, সেই বিদেশ ঘরের গ্রাউন্ড ফ্লোরেই পুরীর সব থেকে পপুলার রেস্টুরেন্টটা ওখানে। তো আমরা খেতে এসেছি, তো মেয়েটা ওখানে এসছে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, এই তুমি এতক্ষণ হোয়াইট ড্রেস পরে ইয়েতে ছিলে? বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তোমাকে না ভীষণ সুন্দর লাগছিল। রুমাদি পাশেই বসে আছে, থ্যাংক ইউ বললো টুললো, হ্যান ত্যান এটা ওটা। রুমাদি আমাকে বেরিয়েই বললো, তুমি একদিন মার খাবে। মার খাওয়ার বয়স নেই, মার খাওয়ার বয়স চলে গেছে। এখন সবাই বাবা কাকার নজরে দেখে। স্বাভাবিক। আমরা তো ওই জন্যই বললাম, তুমিও তো আমাদের গার্জেন। একদম, এখন বাবা কাকার নজরে দেখে, এখন আর খারাপ কিছু ভাববে না কিছু। এখন যাই হোক, ওর তো সোলো এক্সিবিশন নিয়ে প্ল্যান। তুই এরকম কোনো প্ল্যান নিয়ে কখনো ভেবেছিস যে তুই তো বসন্ত উৎসবে যাসনি না? বসন্ত উৎসবের একটা অদ্ভুত ফিল হয়, কি জানিস? আমি ঠিক জানি না। আচ্ছা, এবারে বসন্ত উৎসবে তুমি ছবি তুলেছিলে? সেটার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবো পরেরটা। তুমি এটা বলো যে দুটো ফোনে একসাথে? আমার লাইভ চলছে রে, লাইভটা শেষ হয়ে যাক, কথা বলছি। এটা আইফোনের একটা হেভি সিস্টেম, যেহেতু চারটে আইফোন একসঙ্গে বাজবে, যদি ওয়াইফাই নেটওয়ার্কে থাকি যে কোনো একটা ফোন তুললেই হবে। আচ্ছা, এই লাইভে না একসাথে। আমাদেরকে ট্যাগ করা আছে? করা নেই? আইটা ক্লাবের ফেসবুক পেজে, আইটা ক্লাবের এই যে লাইভটা চলছে, লাইভের মধ্যে লাইভের মধ্যে এই যে চিহ্নটা, এই চিহ্নটা টিপলেই তো লাইভের এটা চলে আসবে, লিঙ্কটা চলে আসবে। টিপেও কিছু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না? দেবো আমি? ও লিংক শেয়ার করে নিয়েছেন। বাস। কোনটা? এখানে গিয়ে লিংক শেয়ার করে দাও। কি হলো এটা? উল্টে গেল কেন? Sorry, এই যে ফিচার লিংক। দিস ওয়ান। আর না হলে এখানে আইটা ক্লাবের পেজে ঢুকলে একদম পুরো পিন করা আছে, পিন। ওকে। কোনটা? এখান থেকে এটা টিপ। ওখানে গেছিল। এই যে যাই হোক, কপি লিংক। বল কি যেন জিজ্ঞেস করলাম তোকে এক্ষুনি একটা। ওর তো সোলো। হ্যাঁ, বসন্ত উৎসবের মতন কোনো ইভেন্টে গেলে বুঝতে পারতিস যে তুই একা মাঠে দাঁড়াবি, তোকে ঘিরে 50-60টা ফটোগ্রাফার ছবি তুলবে। এরকম একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমার আছে, কিন্তু আজ থেকে 3 বছর আগে আইটা ক্লাবের। তখন আমায় কেউ চিনতো না। Very good. আমাদের দুর্গাপুজোয় আমার অ্যাকচুয়াল বাড়ি যেহেতু বাগবাজারে, আচ্ছা, সারা কলকাতায় আশা করি জানে যে বাগবাজারের সার্বজনীন। সার্বজনীন দুর্গা উৎসব সব থেকে ফেমাস।
সব থেকে ফেমাস হচ্ছে, বড় কথা হচ্ছে ওই দশমীর সিঁদুর খেলাটা খেলাটা এক্স্যাক্টলি। সব ফটোগ্রাফাররা সেই সুন্দরী দিনকে- বৌদি দেখতে বেশি যায়, মেয়ে দেখতে কম যায়। মেয়ে বৌদি সব থাকে, তো সেখানে আমি দেখেছিলাম। তখন আমি এত কিছু জানতামও না, আমি তখন একটি সাধারণ মেয়ে। তুই এখন অসাধারণ হয়ে গেছিস, তাই তো? না মানে আমি Celebrity তখন হয়ে গেছে। না এরকম বলিস না। তো তখন আমি এসব মডেলিং এও ছিলাম না, কিছুই ছিলাম, আমি খুব সিম্পল ছিলাম। তো আমরা যেহেতু বাড়ির ছোটবেলা থেকে মায়েদের হাত ধরে যেতাম, দশমীর দিন মায়েরা সিঁদুর খেলতো, তো ওই রিচুয়ালসটাকে কন্টিনিউ মেনটেন করে আমরা গেছিলাম। তো এটা আমি 2023-এর কথা বলছি। 2023-এ তার কিছুদিন বাদে তখন আইটা ক্লাবের, হঠাৎ করে আইটা ক্লাবের পেজে অনেক ছবি এলো। কি হয় না, কোনো পেজ থেকে প্রচুর কিছু যদি শেয়ার হয় তখন সেটা অলমোস্ট ওই এরিয়ার লোকজনের কাছে আসে, হ্যাঁ। চলে আসে। ওখানে দেখছি আমার 3-4খানা 5টা ছবি ছিল পর পর। আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। আরে বাস, কেউ আমার উপরে ফোকাস করেছে, এন্ড দ্যাট ওয়াজ ইন আইটা ক্লাব। সেই দিন আমি জানতে পারলাম যে আইটা ক্লাব বলেও একটা গ্রুপ আছে, কিন্তু তার ভেতরে যে এত কিছু আছে, এটা যে এত বড় একটা সিলেবাস, সেটা আমি জানতাম না। যে সেটা পেজটা তুই দেখেছিস, সেই পেজটা আজকে ওটার বয়স 12 বছর। প্রথম ফেসবুক পেজ যেখান থেকে ফটোগ্রাফাররা যে ছবি ছাড়বে তার জগৎটা শুরু ওখান থেকে। ওর ইনবক্সে যাবি, ওর যে হিস্ট্রিটা যাবি, দেখবি নিচে লেখা আছে কবে গ্রুপটা খোলা হয়েছে। এর আগেও একটা গ্রুপ ছিল, তো আমাদের একটা অ্যাডমিন একটু পাকামো করে ওটাকে ওই অনলি ইয়ে করে দেয় না, ওই যে কি বলে, অনলি মেম্বার করে দেয় না, মেম্বার না হলে তুমি পেজে ঢুকতে পারবে না, সেইটা পাকামো করে ফেলেছিল বলে। তা না হলে পেজটা আরো 1.5 বছর বয়স বেড়ে যেত। ওটা সে চেঞ্জ করাতে যায়। আর করা যায় না। তুমি যদি কোনো পেজকে একবার ইয়ে করে দাও, লক করে দাও, ওটা আর খুলতে পারবে না। আমাদের যেমন পাবলিক আছে, যে খুশি মেম্বার না হয়েও দেখতে পাবে। যদি আমি 1,13,000-এর মেম্বার রয়েছে আমাদের এখন, যদি আমরা ওই অপশনটা করে দিই, তাহলে হয়তো আমাদের আরো 10,000 মেম্বার ইনস্ট্যান্ট বেড়ে যাবে। কিন্তু কাউকে জোর করে কিছু করার মানুষ আমি নেই। আমি একটা জগৎ তৈরি করে রেখেছি, যে জগৎটার মধ্যে তুমি এসে তোমার কাজ পাবলিশ করো, ফ্রিতে প্রমোশন নাও, মানুষের কাছে পৌঁছো, নিজের কাজ মানুষকে দেখাও। তার জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না কখনো, যতদিন আমি সুস্থভাবে বেঁচে আছি। যদি অসুস্থ হয়ে যায়, হাত পা না থাকে, তখন বাগবাজারে গিয়ে বসে পড়বো। কেন বাগবাজারে গিয়ে বসে পড়বো? কেন? এই তো 5 মিনিট এগোলেই আমার বাড়ি। তোর না, হ্যাঁ, এত কষ্ট করতে হবে কেন? 4 কিলোমিটার, 5 মিনিটের রাস্তা, তুমি 4 কিলোমিটার তোকে দেখতে যাবো কেন? বাগবাজারের বৌদিদের কাছে কি পয়সা চাইবো? আমি ভাবলাম হ্যাঁ, গুরুজন মানুষ, একটু সেবার যত্ন যদি চায়, সেই জন্য বলছে বাগবাজারে যাবে। ইনি তো অন্য ধান্দায় বাগবাজার যাবেন বলছে। তুই প্রত্যেক বছর বাগবাজার যাস? হ্যাঁ, আমাদের বাগবাজারে দোকান আছে, আমাদের না, না, স্টল থাকে। হ্যাঁ, তোদের ভেতরে স্টল থাকে? ভেতরে না, আমাদের পার্মানেন্ট দোকান আছে বাগবাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্যান্সি করছি। আমাদের প্রতি বছর আমার মেয়েকে নিয়ে আমি ওখানে ঢুকি হচ্ছে 12টায়, আর ওখান থেকে 2টোয় বেরোই। যতক্ষণ আমি ওখানে যাব, আর জয়স্মিতা মানে আমার মেয়ে এতটাই পপুলার বাগবাজারের হিস্ট্রিতে, কখন জেডির মেয়ে আসবে। আগে ছিল জেডির মেয়ে, তারপরে যখন ও 2022 থেকে ফুললি আমাদের ইন্ডাস্ট্রিতে চলে এলো, তো তারপর থেকে জয়স্মিতা কখন আসবে। যখন আমার মেয়ে ওখানে ঢোকে আর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, তারপরে অন্য মেয়েদের চান্স আসে। মানে জয়স্মিতাকে সিঁদুরের এই যে সাজটায় এত অদ্ভুত সুন্দর লাগে, নিজের মেয়ে বলে বলছি না, মানে ওর সব থেকে বেশি ভাইরাল মানে 2019 যে বছর লকডাউন হলো, 20 তার আগের বছর 19 সালেও এমন একটা ভাইরাল হয়েছিল যে ও সারা মানে পুরো বাগবাজারের যেটা এক্সিট গেট, যেটা মানে মণ্ডপে ঢুকে যেটা এক্সিট গেটটা, ওইখানে ওকে ছবি তুলছে, সবাই ধাক্কা ধাক্কি করছে, ওর ঘাড়ের মধ্যে উঠে যাচ্ছে। বাবা আমার ফিল হচ্ছে খুব গুড, আমি তো ইয়ে তৈরি করছি, ভিডিও করছি। বিকেলবেলা সেদিনকে আমাদের বাড়িতে, সে বছর আমাদের মানে আমাদেরও দশমীর দিন ভাসান হয়, কিন্তু সেই দিনকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ভাসান হয়নি, তখন আমাদের ছাদে পুজো হতো। আচ্ছা। তো বাড়িতে এসে এইখানটা শুয়ে শুয়ে বিকেলবেলা 5টার সময় ওই ভিডিওগুলো আপলোড করেছি।
ওকে ঘাড়ের মধ্যে উঠে যাচ্ছে, মানে ও ছবি তুলছে, ও পোজ দিচ্ছে, সব ফটোগ্রাফাররা হিজি বিজি হ্যাঁ করে ওরকম ছবি তো পুরো তুলছে, সার্কেল হ্যাঁ, হয়ে হ্যাঁ। যায়। তুলছে। সেইটা নিয়ে ট্রোলিং শুরু হয়, কে কেন এত লোকের সঙ্গে ছবি তুলছে, এমন ভাইরাল হয়। তারপর থেকে জয়স্মিতা নামটা মোটামুটি ফটোগ্রাফাররা যারা চিনতো তারাও চিনে গেল, যারা চিনতো না তারাও চিনে গেল। সাথে আমারও হাইপ কোথা থেকে কোথায় চলে গেল, কত মানুষ যে আমাকে চিনে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। যে কোনো নেগেটিভ কিছু না মানুষকে অনেক কিছু পজিটিভই দিয়ে যায়। এখানে নেগেটিভ কোথায়, তো ভালোই তো। না না, ওই যে ট্রোলিংটা যখন হচ্ছিল না, আচ্ছা। আমার মেয়ে খুব মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছিল। আমার মেয়ের বন্ধুরা ফোন করে বলছে, এই জয়স্মিতা তোকে নিয়ে কি চলছে, বলছি "এই আমাকে ঘুমোতে দে", আমার মেয়ে খুব ঘুমোতে ভালোবাসে, বলছি "এই আমাকে ঘুমোতে দে, আমার বাবা আছে, আমার বাবাকে ফোন কর"। মেরা ভাপে। হ্যাঁ, রাতে 3টের সময় আমার মেয়ে বলছে, ও বাবা তুমি কি কিছু বলবে? হ্যাঁ কেন, কি বলবো? না সবাই এরকম করে লিখছে। বললাম, তোকে কে লিখছে? লিখছে তো আমাকে, লিখছে তো আমাকে। আমরা 7টা দিন সহ্য করে যা, তারপরে দেখ। তাই হলো, 7 দিনের মধ্যে এমন হয়ে গেছে আমার মেয়েকে কত কাছের অফার আসছে আমার মেয়ের। আর আমাদের আইটা ক্লাবের মধ্যে মেম্বার স্যাট 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 করে মেম্বার অ্যাড হচ্ছে, মানে মেম্বার অ্যাড হচ্ছে মানে কি প্রচুর মেম্বার অ্যাড হচ্ছে। মানে 7 দিনে প্রায় 17-18 হাজার মেম্বার অ্যাড হয়েছে, বাবা। 7 দিনে, 7 দিনে। ওইটা ছিল সেরা। আর একটা আমাদের সৌমিত্রদা বলে এক ভদ্রলোক আছেন আমাদের সিনিয়র ফটোগ্রাফার, এখন ওনাকে একটু কম দেখা যায়। সৌমিত্রদা একটা সাধারণ মেয়ের একটা ছবি তুলেছিল খিরাইতে, নর্মাল একটা পেছনে গাছ ফাছ পালা, মেয়েটা একটা নর্মাল কুর্তি পরে দাঁড়িয়ে আছে, 1 কোটি ভিউ। আমি আজও বুঝতে, সৌমিত্রদাও জানে না আজ অব্দি যে ওটা কেন ওটার ভিউ হলো এত, 1 কোটি ভিউ। বাপরে। প্রায় 25,000 মেম্বার দিয়েছে উনি, 25,000 মেম্বার। My ও, God. তোমার আইটা কাপড় পোস্ট করেছিল? হ্যাঁ, আইটা ক্লাবটা হচ্ছে এখন যেমন প্রচুর ক্লাব তৈরি হয়েছে, প্রচুর গ্রুপ তৈরি হয়েছে, আইটা ক্লাব থেকেই দেখবে সমস্ত গ্রুপ তৈরি হয়েছে। এবার বাট সবাই কিন্তু, যে আমাকে শত্রু ভাবে সেও আইটা ক্লাবে পোস্ট করে, যে আমাকে মিত্র এটা কিন্তু ভীষণ মজার বিষয়। মজা কিছু না, তারা এটা জানে যে জেডিদা বা জেডি স্যার যে যেটাই আমাকে বলে, তারা এটা জানে জেডিদা কখনো ছবি নিয়ে পার্সিয়ালিটি করবে না। ছবি যখনই আসে তখনই আমি সঙ্গে সঙ্গে অটো, আমার যখনই শত্রু মিত্র বুঝি না, যেমন ওর ছবি আসবে, ওর ছবি আমি একটা ছবি দেখে নেবো, ছবির গ্রেড অটো অ্যাপ্রুভ মেরে দেবো, তারপর থেকে আর ওর জন্য আমার জন্য অপেক্ষা করতে হবে না ওকে। কেন? ওর ছবি, ওর লেখার প্রসেস দেখে নিলাম যে এ ডিস্টার্বিং কেউ না, অটো অ্যাপ্রুভ করে দেওয়া মানে তার ছবি যেই পোস্ট করবে সঙ্গে সঙ্গে ভিজিবল হয়ে যাবে। প্রচুর ছবি আমরা আটকাই, কি করে রিলস দিয়ে দিচ্ছে, হুম। ঠিক আছে, বৌদিগুলো দেই 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 করে নাচছে বিছানায় উঠে, সেগুলো আপলোড করে দিচ্ছে, ঠিক না। জামা কাপড় বিক্রি করছে, নখের ইয়ে করছে, সেগুলোকে তো আটকাতে হয়। হ্যাঁ, ওটা তো সেগুলো একটা ওরকম- কনসিস্টেন্সি মেইনটেইন করলে পেজটা খুব বহুদিনের থাকে। মানুষের হেল্প করে। তাও তাও আমি চেষ্টা করি যে কেউ যখন নেল এক্সটেনশনের ইয়েটা দেয় আমি ডিলিট করে দিই। কোনো একটা মেয়ে বললো, স্যার 8,000 টাকা খরচা করে জিনিস ধার দেনা করে নখের মেশিন টেশিন কিনেছি স্যার, একটু ক্লায়েন্ট দরকার, তাই একটুখানি অ্যাড দিয়েছিলাম, আপনি ডিলিট করে দিলেন। আমি বললাম আচ্ছা মা, তুই আর একবার দে, এই পোস্ট কর, আমি ছেড়ে দিচ্ছি। কারণ সেই মানুষটা খুব বিপদে পড়ে সেটাই। জিনিসটা করেছে, বলছে স্যার হ্যাঁ, আমি মানে রিকোয়েস্ট করছে যখন শেষ মোমেন্ট, আর কিছু করার নেই। কিছু করার নেই। তখন আমি বললাম ঠিক আছে মাতে, ঠিক আছে মাতে। পরে একদিন দেখলাম সে আমাকে মেসেজ করেছে ইনবক্সে, স্যার আমি না এখনো অবধি 17খানা কাজ করেছি। বললাম কতদিনে? Wow. বলছে 3 মাসে। বললাম কম না বেশি? বলছে স্যার অনেক বেশি। বললাম নোক উঠে যায় না তো তোর? বলছে না স্যার নোক উঠে যাবে কেন? মানে আমি সবাইকে একটু ইজি করি, হ্যাঁ, একটু ইজি করি সবাইকে। যাই হোক, এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পরে নেগেটিভ কি ঘটনা ঘটেছে বল? নেগেটিভ ঘটনা কি বলবো, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পরে
দেখো নেগেটিভ ঘটনা না সবসময় হাত পেতে রাখে যে আসবো আসবো করে, আমি আসবো মানে 1 সেকেন্ড যদি আমি আমার মানে এদিক থেকে ওদিক হয়, আমার যে মানে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটাকে আমি মেনটেন করার চেষ্টা করি, যার জন্য নেগেটিভ ঘটনা আমার পর্যন্ত আসার আগেই সেটা ডিস্ট্রয় হয়ে যায়। ভেরি গুড। আমি ভীষণ মানে একটু মাথায় খেলাতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশন এরকমও পড়েছি যে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট, কি করব, তখন একটু মাথা খাটিয়েছি। তো আপাতত এখনো পর্যন্ত নেগেটিভ ঘটনা আমাকে টাচ করতে পারেনি, তার জন্য আমি কিছু কিছু সময় একটু জ্ঞান দিয়ে ফেলি না, বাকিদের। ঘটনাটা এটা এই কারণে ঘটনাটা তোকে বলতে বলছি, কোনো ঘটনা যদি তোর জীবনে ঘটে থাকে সেটা যদি তুই পাবলিকলি বলিস, নাম ধরার দরকার নেই, তার থেকে আমাদের ছেলেমেয়েরা যারা আমাদের এই লাইভটা শোনে দেখে, তারা এখান থেকে সাবধান হতে পারে। তোর সঙ্গে ঘটা যে ঘটনাটা, সেই ঘটনাটা একটা মানুষকে বাঁচাতে পারে। হুম, আর সবার সাথে তো আলাদা আলাদা ঘটনাও ঘটে, আলাদা আলাদা ঘটনাও তো ঘটে। ডেফিনেটলি। সেই ঘটনা থেকে অনেক সময় একটা মানুষের উপকার হয়, 4টে মেয়ের উপকার হয়। যেমন কেউ যদি ফটোগ্রাফাররা যদি বসন্ত উৎসবে না আসে, আমি তাদেরকে কি বলি? আমি তাদেরকে বলি, তুমি এলে না, তোমার কোনো ক্ষতি হলো না, তুমি এলে না বলে 4টে মডেল জায়গা পেল না। কেন? তোমার মাধ্যমে 4টে মডেলের ছবি উঠত, সেই 4টে মডেলের ছবি যখন ফেসবুকে ভাইরাল হতো, 4টে ফটোগ্রাফার তাকে দেখে অ্যাপ্রোচ করতো, কাজের জগৎ তৈরি হতো। তাই তার মানে তুমি তোমার নিজের ক্ষতি করলে না। তুমি আসোনি, বাড়িতে ঘুমিয়েছো, বা তোমাকে কেউ বলেছে ওই বসন্ত উৎসবে যেও না, তুমি আসোনি, তাতে তুমি তোমার নিজের ক্ষতি যতটা করেছো, করনি নিজের ক্ষতি। তুমি তো 4টে আবার ছবি তুলে নিতে পারবে, কিন্তু এখানে এসে যে তুমি 4টে মানুষের ছবি তুলতে, তাদের মধ্যে থেকে কিন্তু কেউ 1জন বা 2জন বা 3জন বা 4জনই হয়তো প্রফেশনটাতে এন্ট্রি করে যেত। এটা ঠিক। কন্টিনিউ। সেক্ষেত্রে আমি বলবো সবাইকে সাবধান করব, স্পেশালি মডেলসদেরকে। যদি কলকাতার মধ্যে বা কলকাতার বাইরে যেখানেই হোক, কেউ যদি যে কোনো ব্র্যান্ডের নামে ফোন করে কোনো কাজের অফার দেয় বা কোনো টাকা চায়, প্লিজ বি কেয়ারফুল, কারণ ব্র্যান্ড কখনো টাকা নিয়ে কাজ করে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই এরকম কোনো ব্র্যান্ড শুটের অফার আসবে, কাইন্ডলি একটুখানি, আর কাউকে যদি না পাও, আমাদের দাদাকে কাইন্ডলি ওনাকে একটুখানি যাচাই করে নিও। তার কারণ হচ্ছে ওনার কাছে সেই খবরটা থাকে যে কোন ব্র্যান্ড কোথায় কাজ করছে, কোন ব্র্যান্ড কবে শুট করবে, তাদের কি প্রসিডিওর আছে। ব্র্যান্ড কিন্তু ওভার দ্য কল ওরকম হাওয়ায় কাজ করে না, তাদের কিছু অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজ থাকে। সেখানে সব থেকে বড় কথা বলবো, এগ্রিমেন্ট জনিত যদি কোনো কিছু বলে থাকে, প্লিজ বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। একটু 7-5 ভেবে নিয়ে তারপর এগো, তাতে তোমাদেরও সেফটি, আর মানে বাকি তোমাদের থ্রুতে আরো বাকি মেয়েরা বা বাকি লোকজনও আর সাবধান হতে পারবে, তারাও আর কি তাদেরও হেল্প হবে। আরেকটা জিনিস, যারা নতুন মডেলরা আসছো, অনেকেই হয়তো সব ফটোগ্রাফারকে চেনো না। যদি কোনো ফটোগ্রাফার সম্বন্ধে কোনো কনফিউশন থাকে, একটু তাদের সঙ্গে আলোচনা করে নিও, একদম আইডিয়া নিয়ে নিও যে তুমি ঠিক পথে যাচ্ছ, সে কেমন ফটোগ্রাফার, যদি আইডিয়া নেই, কোথাও স্টেপ ফেলার আগে একটু কথা বলে নিয়ে এগো, একদমই তাই, যাতে তুমি কোনোভাবে তোমার লস না হয় কোনো কাজ। যে তুমি কাজ করে গেলে পয়সা পেলে না, মুড অফ, খাটলে তার কোনো দাম নেই, সেটা যেন না বা হয়। এরকমও হতে পারে যে তুমি শুট করছো, তোমার সাথে একরকম কথা বলে শুট হয়েছে, শুট করবে একরকম কথা হয়েছে, বাট তুমি সেখানে যখন গিয়ে- সেটে পৌঁছাচ্ছ, তোমার তখন গিয়ে দেখছো যা বলেছে জিনিসটা তার থেকে একটু অন্যরকম, তাতে তুমি আনকমফোর্টেবল হচ্ছ। তো এই সব ঘটনা ঘটার আগে তোমরা সব থেকে বেস্ট বিষয় হচ্ছে, ফটোগ্রাফার যখনই ফোন করবে, বা যদি কোনো মডেল ফোন করে ফটোগ্রাফারকে কাজের জন্য, বা কোনো ফটোগ্রাফার ফোন করে মডেলের জন্য, বা যদি কোনো কি বলে ওটাকে, বিভিন্ন কাস্টিং হাব, বা কেউ যদি বলে যে আমি কাস্টিং করি, মডেল কাস্টিং করি, তো তাদের থেকে না প্রথমেই তাদের ওয়ার্ক প্রোফাইলটা চেয়ে নেবে। এবং তা যদি ক্লিয়ার না হয়, দাদার সঙ্গে একটু কথা বলে নিও, একদম তাই। যে বোকা হয়েও না অ্যাকচুয়ালি। মেইন সাবজেক্ট একটাই বলি, যখনই কেউ বলবে যে এগ্রিমেন্টে কাজ, বড় টাকা পেমেন্ট, তখন ফার্স্ট ভেবে নিতে হবে কেন আমাকে
একটা বড় ব্র্যান্ড কাজ দেবে, ফার্স্ট নিজেকে এই প্রশ্নটা করতে হবে, কেন আমাকে তানিশ কাজ দেবে? তানিষ্কের অ্যাডে কটা কলকাতার মেয়ে ওয়েস্ট বেঙ্গলের মেয়েকে দেখা যায়? সুতরাং আগে নিজেকে সেই প্রশ্নটা করে নিতে হবে যে আমার কি সেই যোগ্যতাটা আছে, যে আমার এই ফিগারটার মধ্যে কি সেই যোগ্যতাটা আছে যেটার জন্য তানিষ্কের মতন একটা কোম্পানি আমাকে তাদের প্রোগ্রামের 30,000, 25,000, 50,000 টাকা দেবে। আচ্ছা, রিসেন্টলি আমার আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তো শুধু মডেলিং করি দাদা, আমি তো অ্যাক্টিং করি না। তো এটাও তোমাদের সাবধানতা ক্ষেত্রেই বলছি, তোমাদের সাবধান করতেই আমি বলছি যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। আমাকে রাত্রিবেলা একটা ফোন এসছে আমার, তখন বেশি রাত্রি হয়নি, রাত্রি 8:30, 8টা এরকম বাজে। আমি ফোনটা রিসিভ করলাম, তা বললো যে এরকম তুমি কি মডেলিং করো? আমি বলছি হ্যাঁ। তো অ্যাক্টিং এ ইন্টারেস্টেড? আমি বললাম আপাতত তো অ্যাক্টিং এ ইন্টারেস্টেড না, কেন বলুন। তো উনি তখন আমাকে প্রস্তাবটা দিলেন একটা আমাদের মানে জি বাংলার একটা নাম করে, একটা সিরিয়ালের নাম করে একটা কাস্টিং ডাইরেক্টর, যিনি খুব মানে খুব ফেমাস ফেস, হ্যাঁ, তো একটা প্রোডাকশন হাউসের খুব ফেমাস একজন কাস্টিং ডাইরেক্টরের অভিনয় করে ভান করে আর কি আমাকে আর কি এরকম অ্যাক্টিং এর প্রপোজাল দিয়েছিল। কিন্তু বললাম না, নেগেটিভিটি আমাকে ছোঁয়ার আগে আমি একটু সাবধান হয়ে যাই। তো তখন আমি টুক করে দাদাকে ফোন করে দিয়েছিলাম, দাদা এই ব্যাপার, কি করব? বললো ডিটেলসটা বল। আমি যখন ডিটেলসটা বললাম, বললো এইভাবে কথা বলে দেখ কি বলে। তো আমার কিছু প্রসিডিওর বলেছিল, আমি সেই প্রসিডিওর গুলো ফলো করে কথা বলেছিলাম। তা আনফর্চুনেটলি না, তারা কোথাও একটা উবে গেছিল। আজ পর্যন্ত তাদের কোনো ট্রেস পাওয়া যায়নি। তো আমি তোমাদের এবং ন্যাকামো করে বলেছিল তুমি যে টাকাটা দিয়েছো সে টাকাটা ফেরত দিয়ে দেবো। আমি বলেছিলাম দেবে না। হ্যাঁ, এটা হয়েছিল। হ্যাঁ, তো আজ পর্যন্ত আমি সেটাকে আমি ধরে নিয়েছি, চলো ঠিক আছে, এইটুকু আমি কন্ট্রিবিউট করলাম, ঠিক আছে, এতে তো আর ওরা আমি নিজেও বড় লোক হয়ে যাবো না ওটা রেখে দিলে। তো যাই হোক, এরকম ঘটনা ঘটে থাকে। যদি এরকম যদি টাকাটা ফেরত পেতিস, ভাই তোর থেকে আমি কচি পাতার মাংস খেতাম যদি পেতিস। আমিও জানতাম পাবো না, আমিও জানতাম গেছি। তো সেটাই আমি বলছি যে যদি এরকম কোনো রিনাউন্ড মানে কোনো টিভি চ্যানেল বা কোনো রকমের সিরিয়ালের নাম করে কোনো কিছু যদি এরকম আসে, তাহলে তাদের কাছ থেকে লিগাল যে কোনো রকমের ডকুমেন্টস বা যে ফোন করছে তার ওয়ার্ক প্রোফাইল, অ্যাজ ইউজুয়াল আমি আবার বলবো, ওয়ার্ক প্রোফাইলটা চেয়ে নাও। তো বি ভেরি কেয়ারফুল। সবথেকে বড় কথা, পয়সা দিয়ে কাজ একদমই হয় না। হয় না, কোনো ব্র্যান্ড পয়সা দিয়ে কাজ দেয় না। সেটা যদি 450 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও না। আর এগ্রিমেন্ট বলে কিছু হয় না, এই কারণে সে একটা কোম্পানি একটা এগ্রিমেন্ট করলো ওর সাথে, এগ্রিমেন্ট করে ওকে বললো 30,000 টাকা তোমার সাথে আমার এগ্রিমেন্ট করলাম, এই ওই হ্যান ত্যান, এটা সে সেই এগ্রিমেন্টের রাখা কথাগুলো মানলো না, ও কি করবে? ডকুমেন্টে ভ্যালিড থাকে না, লিখে কিছু করা যায় না। এখানে কিচ্ছু থাকে না, এখানে কিচ্ছু থাকে না। যারা এগ্রিমেন্ট করে তারা সেইভাবেই এগ্রিমেন্ট করে। যারা এগ্রিমেন্ট করতে আসে তারা, তাদের কাছে ওই এগ্রিমেন্টের ভ্যালু অনলি 15 থেকে 20 টাকা, 10 টাকার স্ট্যাম্প পেপার, আর ড্যামি পেপারগুলোর দাম 50 পয়সা বা 1 টাকা করে। প্রিন্ট আউট করতে এক একটা প্রিন্ট আউট 2 টাকা বা 3 টাকা বা 5 টাকা, এটা হচ্ছে তাদের কাছে ভ্যালু। কিন্তু তারা যদি সেখান থেকে 500 টাকাও তুলতে পারে, তাহলেও কিন্তু তাদের 450 টাকা লাভ। এটা সবাইকে সাবধান করার জন্যই আর কি বলা, যে কোনো রকমের ব্র্যান্ডের নামে বা কোনো রিনাউন টিভি চ্যানেলের নামে যদি তোমার কাছে কোনো অফার আসে, তো একটু 7-5 ভেবে নিও। আর যদি কোনো রকম কোনো ট্রেস যদি না পাও, মানে কনফিডেন্টলি দাদাকে ফোন করে নেবে যে দাদা এই ব্যাপার বা স্যার এই ব্যাপার, কি করবো বলুন। হি উইল গাইড ইউ প্রপারলি। সব থেকে বড় কথা, তোমার অফিস কোথায়? আমি তোমার অফিসে আসছি, অফিসে এসে কথা বলবো। চেষ্টা করবে অফিসে যখনই যাব কোনো মেয়ের ক্ষেত্রে, চেষ্টা করো কোনো একটা বন্ধুকে বা কোনো একটা কাউকে নিয়ে যেতে। যদি কারোর কাছে কোনো অপশন না থাকে, তাহলে আমি পর্যন্ত পৌঁছতে পারলে না, সবার নাম্বার তো আমার কাছে নেই, আমি পর্যন্ত পৌঁছতে পারলে না, সেক্ষেত্রে তাদের অফিসে পৌঁছে কাউকে একটা ভয়েস মেসেজ করো যে আমি স্পটে পৌঁছে গেছি, লোকেশনও পাঠিয়ে দিয়েছি, আমি এখান থেকে 15 মিনিট 20 মিনিট কথা বলে বেরোচ্ছি, তুমি নিচে দাঁড়াও।
আর হ্যাঁ, অফিস কিন্তু কখনো কখনো কোনো হোটেলে বেডরুম হয় না, না। এটা খেয়াল রাখুন। না। অফিস কিন্তু কখনো কোনো Obviously. হোটেল রুম হয় না। যদি কেউ হোটেল রুমে অফিস বলে মিট করতে বলে, অ্যাভয়েড করো। এগুলো আমার সারাদিনে যদি আজকের ডেটে কমপ্লেন কম আসে, আজকের ডেটের ছেলেমেয়েরা, এর পরের প্রশ্নটা তোর কাছে থাকবে যে আমাদের মডেলরা ক্যামেরার সামনে বোল্ট, ক্যামেরার পেছনে কি, সেটা তোকে জিজ্ঞেস করবো, তুই উত্তরটা দিবি। আচ্ছা তুই বল। এটা কি না বল? হঠাৎ করে আমার খুব ফেভারিট কোয়েশ্চেন হয়ে গেছে, কারণ আমি দেখেছি, দেখো দাদা, আমি মনে করি আমি কাজ করি, হুম। আমি সবাইকে জানিয়ে কাজ করি, আমার বাড়ি জানে আমি কি করি। আমি এমন কোনো কাজ করি না যেটা আমি আমার বাড়ির লোককে দেখাতে পারবো না। হ্যাঁ আমি বোল্ড মডেল, হ্যাঁ আমি সেমি বোল্ড শুট করি, আমি কনসেপচুয়াল করি, বাকি জিনিসগুলো আমি করি না, যেটা করি না সেটা করি না, আর যেটা আমি করি সেটা আমার প্রোফাইলে অলরেডি দেওয়া আছে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম, আমি জানি না এটা আমাদের সোসাইটির প্রবলেম নাকি কিছু কিছু মানুষের মানসিকতার প্রবলেম না কি, আমি জানি না, মানে মানুষের একটা খুব ভুল ধারণা হচ্ছে একটা মডেল বোল্ড করে মানেই, মানে সে ক্যামেরার সামনে কম জামা কাপড়ে আসতে পারে মানেই যে সে ক্যামেরার পেছনেও কম জামা কাপড়ে কমফোর্টেবল হবে, বা সেই সামনের মানুষটার সাথে কমফোর্টেবল হবে, বা ইন্টারেস্টেড তার সাথে কমফোর্টেবল হতে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। যেই মডেলের মধ্যে কনফিডেন্স থাকবে ক্যামেরার সামনে বোল্ড হওয়ার বা ক্যামেরার সামনে কম ড্রেসে আসার, আশা করি বুঝতে পারছেন সবাই আমি কি বলতে চাইছি, সেই মডেলের প্রয়োজন পড়ে না ক্যামেরার পেছনে আনড্রেস হওয়ার। এটা আমি মনে করি। এই প্রশ্নটা, এটা নিয়ে আলোচনা আমি এর আগে অনেকবার করেছি, আর আবারও একটাই কথা বলছি, সব থেকে বেশি নিজের প্রতি রক্ষণশীল হতে পারে সেই মডেলরা যারা ক্যামেরার সামনে যতটা বেশি বোল্ড হয়, যারা 100% বোল্ড, নিউড, যে কোনো ক্যাটাগরিতে যখনই তারা ক্যামেরার সামনে নিজেকে সবার সামনে ওপেন করতে পারে, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা সব থেকে বেশি থাকে। তারা ক্যামেরার পেছনে যখনই আসে না, তখন সে কিন্তু আমাদেরই ঘরের মেয়ে হয়ে যায়, আমাদেরই ঘরের পরিবারের একজন হয়ে যায়। ক্যামেরার সামনে কিন্তু সে একটা নুড আর্টিস্ট। সে যেমন সিনেমাতে আমরা যাকে রেপ হতে দেখি, সিনেমাতে যাকে আমরা দেখি 10 জন মিলে রেপ করছে, সেই মানুষটা কিন্তু বাস্তবে এসে সেই রেপ করানোর জন্য রেডি হয়ে থাকে না। সাবজেক্ট কিন্তু এটা। হ্যাঁ, মানে সিনেমায় যে ভিলেন, সে কিন্তু ক্যামেরার পেছনে ভিলেন করে Villain ভয় না। খুন করে বেড়াচ্ছে না, সে কিন্তু সিনেমাতেই ভিলেন, মানে প্রফেশনাল। এটা কিন্তু আগেকার দিনে এই থটটা কিছু মানুষের ছিল যে মানে একটা ভিলেন ক্যারেক্টার দেখলো, এবার পরে যখন তাকে অফ স্ক্রিন দেখছে, এটা থিয়েটারে প্রচুর হয়ে থাকে। Theatre-এ আমার প্রচুর দিদিমা হয়, হ্যাঁ। থিয়েটার জগতের মানুষ ঠিক, ছিলেন, ঠিক, তো ঠিক। ওনার কাছ থেকে আমি শুনেছি যে উনিও না প্রচুর নেগেটিভ ক্যারেক্টার করতেন। এবার উনি যখন থিয়েটারটা কমপ্লিট হয়ে যেত বা যাত্রাপালা যখন হতো, তখনও উনি যাত্রাপালাও করেছেন, তো ওগুলো যখন কমপ্লিট হয়ে যেত, তখন যখন ব্যাক স্টেজ দিয়ে উনি আসতেন, ইট, টমেটো, এমনকি চটি, এগুলো ছোড়া হতো। আশীর্বাদের মতো। হ্যাঁ, তো উনি এটা বলতেন যে এটা কিন্তু আমার কাছে অপমান না, এটা আমার আশীর্বাদ, আশীর্বাদ। কারণ আমি আমার কাজটাকে ফুটিয়ে তুলতে পেরেছি। তো আজকালকার দিনে এই থিঙ্কিংটা আশা করি মানুষের চেঞ্জ হওয়া উচিত, ভীষণ যে হওয়া একটা বোল্ড মডেল বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মানে এই না যে তাকে খুব মানে সহজলভ্য ভাবা যায়, হ্যাঁ, তাকে কিন্তু পাওয়াটা বড় কঠিন ব্যাপার। সত্যিই তাই, মানে কঠিন না, মানে সেটা ভাবনারই বাইরে। ভাবনার ভাবনার বাইরে। বাইরে, ভাববে না। এক্স্যাক্টলি। ওটা ভাবনার কাজের বাইরে। জায়গায় কাজ, ব্যাস, বাকিটা ছেড়ে দাও। বাকিটা ওটা ভাবনার বন্ধু বাইরে। হিসাবে থাকো, কথা বলো, নর্মাল থাকো, সহজ করো, কিন্তু তার বাইরে কোনো কাজ নেই। একদম, তাকে ভাবনাটাই হচ্ছে সেটার বাইরে। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে, আমাদের প্রায় 1.5 ঘন্টা, অলরেডি 1.5 ঘন্টা ক্রস করে গেছে। হ্যাঁ, আমাদের 1.5 গল্পই ঘন্টা শেষ হতে হয় 5 মিনিট বাকি। যাই হোক, টেকনিক্যাল একটা ব্যাপার আছে, আমাদের এই ফোনটা সেট করা আছে 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিটে, তারপরে Okay, ওটা okay. অফ হয়ে যায়। যাই হোক, আমাদের শেষ করতে হবে, শেষ করার এই, যাই হোক, লাস্ট
দুজনকে একটাই প্রশ্ন, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কি এমন উন্নতি দরকার যেটা করলে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আরো স্মুথলি চলতে পারে? তুমি বলো দীপন, যে কদিন তুমি ইন্ডাস্ট্রিটা বুঝেছো। ফ্যাশন ইন্ডাস্ট্রির উন্নতি অনেকভাবে দরকার। মানে আমি একটা ছোট কথা বলছি, মানে আমি যখন একটা এক্সপিরিয়েন্স, একটা মডেলে কাজ করতে আসে না, তাদের সব কথাবার্তা হয়ে যায়, লাস্ট কোয়েশ্চেন থাকে আমি পেমেন্ট পাবো তো। আমি একটা কথা বলবো, অনেক গরিব মেয়ে তো এখানে কাজ করতে আসে, কোনো ফটোগ্রাফার নাই, মানে কেস শ্যুট করছে, বিনা শ্যুট করছে, মানে কিছু টাকা না দিয়ে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাজ, এরকম যেন না করা হয়। মেয়েটাও আসছে, সময় দিচ্ছে, তাই মিনিমাম মানে তাকে কোনো প্রাপ্যটাকে, সম্মানটাকে দেওয়া হয়। সম্মান প্লাস তার যে মানে বিনা পয়সায় কাজ করে নিলাম, আমার ফটো তো পেয়ে গেলাম, এবার মেয়েটার সামনে কাজ করলামই না, টেস্টের নাম করে কাজটা করে নিলাম, এটা কারো না করা হয়। অনেক মেয়ে আছে অনেক গরিব ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের সাথে তখন করা উচিত যখন industry গরিব ব্যাকগ্রাউন্ড হোক একটু কিংবা off করে দিই। মধ্যবিত্ত হোক, এটা তার প্রফেশন। মডেল কিন্তু অ্যাজ আ মানে প্রফেশন হিসেবেই এগোচ্ছে। হ্যাঁ। এবার যখন সে তার প্রাপ্য আয়টা পাচ্ছে না, তখনই সে সেই কাজটা থেকে ডিমোটিভেটেড হয়ে যায়। কখনোই নয়, মানে এরকম কাজ করা উচিত নয় যে আমি ডেকে আনলাম টেস্টে শুট করবো বলে 6-7 ঘন্টা তার সময় নিয়ে নিলাম, আমার ছবি তো এসে গেল, তাকে আর পুষলামই না, এটা কোনো উচিত নয়। গতকালকের ঘটনা বলি, গতকালকে বৃষ্টির মধ্যে একটি মেয়ে আমাকে ফোন করে বলছে, স্যার আমি টালিগঞ্জের বিজয়গড়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রাস্তায় লোকজন নেই, স্যার আমাকে শুট করার জন্য ডেকেছে, এখন সে ফোন ধরছে না, অনলাইন রয়েছে কিন্তু সে ফোন ধরছে না। তো আমি যখন ছেলেটাকে ফোন করলাম, সে আমারও ফোন ধরলো না, কি না দাদা, আমি যখন ছেলেটাকে ফোন করলাম তখন ছেলেটাও ফোন ধরছে না, ছেলেটা মেসেজের রিপ্লাই দিচ্ছে, বলছে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ও আমার সঙ্গে চিৎকার করে কথা বলেছে, তাই ওর সাথে আমি শুট করবো না। আমি ছেলেটাকে বললাম, কর্মা রিটার্নস, তোমার কাছে কিন্তু এটা ফিরে আসবে। তুমি একটা মেয়ে, সাঁতরাগাছি থেকে, খানিকক্ষণ আগে মেয়েটা ফোন করেছিল আমাকে, সাঁতরাগাছি থেকে মেয়েটা টালিগঞ্জে এসছে, এই বৃষ্টির মধ্যে একটা মেয়ে, পিঠে একটা অত বড় ভারী ব্যাগ, যেহেতু ড্রেস ওকে ক্যারি করতে বলেছে, তুমি তাকে এটা করলে, এটা তুমি ঠিক করলে না। ইভেন মেয়েটাকে বলেছে আমি তোমাকে 500 রুপিস রেমুনারেশনে দেবো, টিএ দেবো বা রেমুনারেশন দেবো। সেই টাকাটা দেওয়ার জন্য মেয়েটা 50 টাকা তার পাশের বাড়ির এক বৌদির থেকে চেয়ে নিয়ে বেরিয়েছে। সেই মেয়েটার কাছে সেই টাকাটা নেই যে সেই মেয়েটা আবার ফিরে যাবে সাঁতরাগাছি। সেই মেয়েটা আমাকে কল করে, ভগবানের আশীর্বাদ এটা, যে কেউ যখনই কোনো রকম বিপদে পড়ে আমাকে তারা ফোন করে এবং আমার যেটুকু ক্ষমতায় হয় সেটুকু ক্ষমতা দিয়ে আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। মেয়েটাকে আমি বলি আয়, চলে আয়। মেয়েটা চলে আসে আমার বাড়িতে, দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে, দেন আমি তাকে যেটুকু হাতে দেওয়ার সেটুকু দিয়ে তাকে আমি পৌঁছে দিই স্টেশনে। হ্যাঁ, মানে শুধু ফটোগ্রাফার দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না, শুধু মডেল দিয়ে চলবে না, দুজনকে থাকতে হবে। আরেকটা ব্যাপার কি বলতো, মানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমি জানি না আউট অফ ওয়েস্ট বেঙ্গল কি অবস্থা, বাট ইন ওয়েস্ট বেঙ্গল আমি সবার কথা, প্রথম কথা আমি সবার কথা বলছি না, সব মানে মডেলিং হাবের কথা বলছি না, বাট এখানে কিছু মানুষ আছে যারা ইন্ডাস্ট্রিতে থেকেও প্রফেশনালিজমের ভীষণ অভাব। সেটা মডেলও হতে পারে, সেটা মানে ফটোগ্রাফারও হতে পারে, বা যে অর্গানাইজ করছে সেও হতে পারে। তো প্রফেশনালিজমের একটু অভাব আছে, কারণ এই মানে কাজের ক্ষেত্রে একটা মডেলের যেরকম থাকে, মানে চার্ম নিয়ে যখন একটা মডেল কাজ করতে যায় ফ্লোরে, একটা ক্যামেরা মানে একটা ফটোগ্রাফারও সেই চার্মটা নিয়ে কাজ করতে যায়। এবার তার আগে না প্রত্যেকটা কথা ক্লিয়ার করে নেওয়া উচিত, এরকম যেন না হয় যে প্ল্যাটফর্মে যাওয়ার আগে একরকম কথা হলো আর প্ল্যাটফর্মে যাওয়ার পরে আরেক রকম সিনারিও হলো। দ্যাট ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে। যাই হোক, খুব একটা খারাপ আমাদের আড্ডা আজকে হয়নি, বাট আমাদের সময়টা আরো বেশি লাগার দরকার ছিল। আমি তো ভেবেছিলাম যে দুজনের কাছেই এতটা স্টক থাকবে না যে 1.5 ঘন্টা আমরা টানতে পারবো,
মানে এখন দেখছি যে 1.5 ঘন্টাটা খুব কমই হয়ে গেল কমই হয়ে গেছে, এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই কম কথাতেই এত সময়, experience। কম সময়, এটাই কম ফ্যাশন ইন্ডাস্ট্রি বল, এত কম সময়। এত কম সময়। যাই হোক, আবার দেখা হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার দিন আমাদের নতুন অতিথি, বাট ইন্ডাস্ট্রির 2 অর্গানাইজার মেকআপ আর্টিস্ট, কি নাম, পিঙ্কি আর ওর নামটা ভুলে গেলাম, এক্ষুনি আমাকে দেবে দাদা, আমি আমার নামটা ভুলে গেছি। যাই হোক, সরি, ভুলে গেছি নামটা। দেখা হবে আগামী বৃহস্পতিবার আবার সন্ধ্যে 7টায়। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার। নমস্কার। তুই যদি গাড়ির গিয়ার দিচ্ছিস রে।